আজ 23শে মার্চ শনিবার উত্তরং সাধারণ পাঠাগারে মেলবন্ধনের আজকের অনুষ্ঠান আলোচনায় ভগৎ সিং। শুরু করব ঠিক 5:30টায়। আমাদের কনিষ্ঠতম সদস্য, আমাদের গুগল ব্যানার ধরে দাঁড়িয়ে আছে। যারা ভগৎ সিং এর আদর্শকে, রাজনৈতিক আদর্শকে সম্পূর্ণ বাতিল করে একটা সমঝোতা আপোষের রাজনীতি নিয়ে চলতে চায়, তারা ভগৎ সিং এর পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে মানুষকে আসলে বিভ্রান্ত করতে চাইছে। তাই আজকের দিনে হয়তো অনেক জায়গায় অনেক রকম ভাবে ভগৎ সিংকে নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু আমরা রণবার্তা সেই জায়গায় হাঁটতে চাইছি না। আর চাইছি না বলেই আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা এই অনুষ্ঠানটাকে সাজাবার চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী, বিভিন্নভাবে বিভিন্ন রকম জ্বলন্ত ইস্যুগুলোকে সামনে এনে, এবং তার সাথে সাথে আজকের দিনে ভগৎ সিং এর যে আদর্শ, সেই আদর্শর প্রয়োজনটা কোথায় আমাদের সমাজে, বিশেষ করে আমাদের যুব সমাজের মধ্যে, সেই জায়গাটাকে ব্যাখ্যা বিশ্লেষণের ভীষণ রকম প্রয়োজন। আজকে আমাদের এই ভগৎ সিং বলুন বা আন্তর্জাতিক ক্ষেত্রে চে গুয়েভারা বলুন, এদেরকে কর্পোরেট সংস্থাগুলো ব্র্যান্ডে পরিণত করে দিয়েছে। এনারা বিক্রির যোগ্য নন। সেই জায়গা থেকে আসলে কি, কেন ভগৎ সিং এর প্রয়োজন, আজকে কেন ভগৎ সিং এর আদর্শকে আমাদের আরো বেশি করে আঁকড়ে ধরতে হবে এবং সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে, তার জন্য ভগৎ সিংকে একটু গভীরভাবে জানা বোঝার প্রয়োজন। সেই জায়গা থেকেই আজকে আমরা এই অনুষ্ঠানটা সাজিয়েছি একজন বিশেষজ্ঞ অধ্যাপকের বক্তব্য দিয়ে, কনিষ্ক বাবু। তিনি বিশদভাবে ভগৎ সিং সম্পর্কে আলোচনা করবেন। তাছাড়াও এই রণবার্তা যে মেলবন্ধনের একটা অংশ, সেই মেলবন্ধনের আরো বিভিন্ন রকম যে সংগঠন আছেন, সেই বিভিন্ন রকম সংগঠনের প্রতিনিধিরা এখানে আসছেন। তাদের পক্ষ থেকেও তাদের মতো করে তাদের জায়গা, ভগৎ সিং সম্পর্কে জায়গাগুলো তুলে ধরবে, এবং তার সাথে সাথে আজকের সমস্যা নিয়ে নাটক থাকবে, কিছু গান থাকবে, যা নেহাত গুনগুন করে সুর ভাজার জন্য নয়, কিছু সমাজ চেতনাকে সামনে তুলে ধরে প্রতিবাদ প্রতিরোধের রাস্তা দেখাবার গান, নাটক ইত্যাদির মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা চালাতে চাইছি, অনুষ্ঠানটা আয়োজন করেছি। তাই এই অনুষ্ঠানের শুরু করার আগে আমরা, যেহেতু আজকের দিনটা শহীদ দিবস হিসেবে আমরা সব জায়গায় পালন করি, আত্মবলিদান দিবস হিসেবে পালন করি, সেই হিসেবে আমাদের দেশের সমস্ত ধরনের সাধারণ মানুষের লড়াই করার জন্য, দেশকে স্বাধীন করার লক্ষ্যে, সাধারণ মানুষের অধিকার অর্জন করার লক্ষ্যে যারা যারা শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদদের স্মরণ করে, ভগৎ সিং, সুখদেব, রাজগুরুদের স্মরণ করে আমরা প্রথমে 1 মিনিট নীরবতা পালন করতে চাই। একদিকে গান্ধী, নেহরুর মতন নরমপন্থী নেতা যারা ব্রিটিশ শাসন ব্যবস্থার প্রতি আংশিক আস্থা রাখে, আলাপ আলোচনার মাধ্যমে দেশের স্বাধীনতা কথা ভাবছেন। অন্যদিকে একদল চরমপন্থী দামাল অল্প বয়সী ছেলেরা নিজেদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে ব্রিটিশ শাসন ব্যবস্থাকে সমূলে উৎপাটন করতে উঠে পড়ে লেগেছে। ইংরেজদের আক্রমণে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বলছিল তাদের মনে, তাদের চেতনায়। আজ 23শে মার্চ
সেই দামা ছেলেদের মধ্যে অন্যতম ভগৎ সিং, শিবরাম রাজগুরু ও সুখদেব থাপর। এদের ফাঁসি 94তম বার্ষিকী, বলা ভালো এদের শহীদ বার্ষিকী। ওই সময় দাঁড়িয়ে এই ভগৎ সিং নামক ছেলেটি একটা সচ্ছল সাধারণ মধ্যবিত্তের জীবনযাপন নিশ্চয়ই বেছে নিতে পারতেন না। তিনি সেই রাস্তায় না গিয়ে দেশের লক্ষ লক্ষ নিপীড়িত অত্যাচারিত মানুষদের কথা ভেবে জড়িয়ে পড়লেন বৈপ্লবিক কাজের সাথে। কারণ তিনি মনে করতেন আলাপ আলোচনার মাধ্যমে এই দেশের পূর্ণ সভা পাওয়া প্রায় অসম্ভব একটা ধারণা। সব থেকে আশ্চর্যের বিষয়, ওই অল্প বয়সে শুধুমাত্র বিপ্লবের পথে চলাটাই তার মূল উদ্দেশ্য ছিল না, সাথে কমিউনিস্ট মতাদর্শের প্রতি তার আস্থা এবং বিপ্লবী লেনিনের সোশ্যালিজম তার মনে গভীর দাগ কেটেছিল। শুধুমাত্র দেশকে স্বাধীন করাই তার উদ্দেশ্য ছিল না, সাথে স্বাধীন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাটা তার স্বপ্ন ছিল। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন দলের মধ্যে দিয়ে তিনি বহুবার সেটা বুঝিয়েছেন নিজের বৈপ্লবিক কর্মকাণ্ডের মধ্যে। আজকের দিনে দাঁড়িয়ে ভগৎ সিং কতটা প্রাসঙ্গিক সেটা আমাদের বিচারের ঊর্ধ্বে। কারণ ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, যতীন দাস, চন্দ্রশেখর আজাদ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি এরা শুধু স্মরণীয় ব্যক্তি না, এরা আমাদের দেশের কালজয়ী চেতনা, যে চেতনাকে পুঁজিবাদী ফ্যাসিস্ট শক্তিরাজ চক্রান্ত করে মাটির নিচে পুঁতে ফেলতে চাইছে। হয় ধর্মের আফিমের গুলি খাইয়ে অচেতন করে রেখে দেওয়া, না হলে গ্লোবালাইজেশনের নামে যুব সমাজকে কর্পোরেট সংস্থাগুলোর পদদলিত করার একটা সুন্দর ব্লুপ্রিন্ট তৈরি করে বাস্তবায়িত করা শুরু হয়ে গেছে। গতকাল তথাকথিত বীর সাভারকারের জয় জয়কার করে একটা প্রপাগান্ডা সিনেমা রিলিজ করেছে। আশা করি তার ব্রিটিশদের মুচলেখা দেওয়াটাও সেখানে দেখানো হবে। আজকের দিনে দামার ছেলে মেয়েদের দল যারা এই ফ্যাসিস্ট বিজেপি সরকারের বিভিন্ন কাজের গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করে থাকে, তাদেরকে দেশদ্রোহী দেখানোর আরেকটা প্রচেষ্টা জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি নামক একটি ছায়াছবি, যা আগামী 5ই এপ্রিল রিলিজ করা হবে। জওয়াহরলাল নেহেরু ইউনিভার্সিটি, যাকে বলা হচ্ছে জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি। ওরা নাকি দেশদ্রোহী, ওরা ভাবছে এইভাবে সাধারণ মানুষের চোখে ওদের প্রতিবাদকে হেয় করে নিজেদের উগ্র হিন্দুত্ববাদকে গ্রহণ করার জন্য দেশবাসীকে প্রভাবিত করবে। আমাদের খুব সাবধানে এবং খুব পরিকল্পনা করে ওদের এই চক্রান্তকে রুখে দিতে হবে। দেশের শিল্প সাহিত্যের প্রতি যে আঘাত এরা প্রতি মুহূর্তে আছে, তাকে প্রতিরোধ করার জন্য যুব সমাজকে আরো বেশি করে সচেতনতার সাথে এগিয়ে আসতে হবে। ভাগ্যিস আজ ভগৎ সিং বেঁচে, না হলে ওনাকেও হয়তো এনআরসি করিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হতো, বা ইউরোপে এক প্রয়োগ করে সন্ত্রাসবাদী তকমা গায়ে হেঁটে হাজতবাস করিয়ে দিত। এছাড়া শোভা সিং, জয় গোপাল, ফণীন্দ্রনাথ ঘোষ, মনমোহন ব্যানার্জি ও কৈলাসপতির বিশ্বাসঘাতকতার কথা আমার পরবর্তী বক্তা তিনি সবিস্তারে বলবেন। সাথে আমরা জানতে পারবো সাংবাদিক হংসরাজ বহরার বিশ্বাসঘাতকতার কথা, যিনি তার স্বীকারোক্তি সুখদেবের ভাইকে চিঠিতে লিখেছিলেন। ইতিহাসের এই কালো অধ্যায়গুলো জানা আজ আমাদের খুবই প্রয়োজন। সবশেষে বলবো, আসুন আমরা ভগৎ সিংকে শুধুমাত্র একদিনের জন্য স্মরণ না করে তার পথকে অনুসরণ করার চেষ্টা করি। ইনকিলাব জিন্দাবাদ। ছবি তুলতে বলেছে সবাই, আমি কি করবো? না, এটা হচ্ছে না।
ভীষণ রকম সত্যি কথা। ভগৎ সিং আর 5 জন বিপ্লবীর মতো ভাবে আমাদের দেশে বিপ্লবটা আনতে চাননি। কাউকে বিভিন্ন যে বিপ্লবীরা মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিভিন্ন রকম বিপ্লবীরা বিভিন্ন ভাবে আমাদের দেশের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালাবার চেষ্টা করেছেন, স্বরাজ আনার চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যেকের ওপর সমান শ্রদ্ধা বজায় রেখেই বলতে হচ্ছে যে ভগৎ সিং কিন্তু শুধু বিপ্লবটা করার চেষ্টা করেননি, ভগৎ সিং কিন্তু একটা সমাজ গড়ার, একটা দেশ গড়ার চেষ্টা করেছিলেন, একটা পাল্টা আদর্শ বোধ আনার চেষ্টা করেছিলেন, যেটা অমিতের বক্তব্যে অনেকখানি উঠে এসেছে। আরো বিশদে আমরা নিশ্চয়ই পরে জানবো। তবে তার আগে একটা প্রশ্ন হয়তো সবার মনে ঘুরছে যে এই রণবার্তা গণসাংস্কৃতিক সৈন্যদল এরা কারা, এরা কোথা থেকে এলো, কেমন ভাবে এরা আজকে এই অনুষ্ঠান করছে, কেউ হয়তো জানেন, কেউ হয়তো জানেন না। তাই সংক্ষেপে 2-4 কথা আমি রণবার্তা সম্পর্কে বলতে চাই। সেকেন্ড এখন সোনার চেয়ে দামি, ঘন্টা সে তো লক্ষ হীরার সমান। পাহাড়ের ঢালে আমরা এসেছি নামি, শত্রু ওদিকে উঁচিয়ে ধরেছে কামান। কারো হুকুমেই নড়ে না গাছের পাতা, এই সার কথা অনেকেই যায় ভুলে। বাঁধা যায় না তো জীবন খেলোর খাতায়, তাজা মনে তাই বিদ্রোহ ওঠে দূরে। চোখ আর কান খোলা রেখে দিই মোরা, ক্ষণিকের ভুল প্রাণের শঙ্কা আনে। ওঁত পেতে আছে অনেক গুপ্ত ছোড়া, বাঁচার অর্থ অতি নাবালে হয়ে আনে। ঠিকাদার দিয়ে দুনিয়াকে বদলানো, তাও কি কখনো মেনে নিতে পারে মন? দাসখত লিখে 2 হাত কচলানো, ধাপে বসাবে না তাই এর মরণ বন। ঘুম মেরে আছে মাথার উপরে নীল, পাথরে গরম হলকা ছুটছে জোর। যেহেতু আমরা ভেঙেছি ভয়ের খিল, রক্ত লোলুপ পিশাচের লাগে ঘোর। দিশা পেয়ে তবু জনগণ দিশাহারা, অন্ধ বিহার যদিও দেখায় আলো। জলের অভাবে শুকায় সতেজ চারা, মানব জমিনে আবাদ করাই ভালো। আমরা কজনা নতুন শপথে মাতি, জন অরণ্যে দিন বদলের হাওয়া। গভীরে গোপনে বানাই লড়াকু সাথী, বন্ধ করেছি বৃথা বিতর্কে যাওয়া। শহরে মজুর অন্ধ গলির বাঁকে, তীব্র জ্বালায় ছটফট করে মরে। ইতিহাস তবু নয়া আলপনা আঁকে, মুক্তির শাঁখ বাজাবই কলঘরে। সেরা বিপ্লবী আবারও গ্রামেই যাবে, কৃষক যেখানে আশায় উঠছে কেঁপে। প্রেমের ভেতর জ্ঞান ভাষা খুঁজে পাবে, শুকনো বাতাসে বৃষ্টি আসে না ছেড়ে। ভারতবর্ষ শতদা দীর্ণ আজও, জনতাকে বাঁধে এমন গ্রন্থি নেই। 67 বসন্ত বুকে বাজো, ফিরে পেতে চাই হারানো কথার খেই। হ্যাঁ, এই হারানো কথার খেই খুঁজে পাওয়ার লক্ষ্যে 70-এর দশকে যে রাষ্ট্রীয় নিপীড়ন নেমে এসেছিল সাধারণ মানুষের ওপরে, সেই ধাক্কাকে সামলে নিয়ে সময়টা ওই 90 দশকের গোড়ার দিক। সারা ভারতে গড়ে উঠল AILRC, সর্বভারতীয় বিপ্লবী সাংস্কৃতিক লীগ, যাদের লক্ষ্য ছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিপ্লবী সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া। সেই AILRCর পশ্চিমবঙ্গের সদস্য ছিল RWAI, বিপ্লবী লেখক শিল্পী বুদ্ধিজীবী সংঘ। এই RWAI এর সাংস্কৃতিক কার্যকলাপকে একদম নিচের স্তরে ছড়িয়ে দেবার লক্ষ্যে তৈরি হয় রণবার্তা নামক এই ইউনিট।
এই ইউনিট সেই সময়ে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে, যেমন ধরুন যাদবপুর 8B বাস স্ট্যান্ড, গড়িয়া বাস স্ট্যান্ড, শিয়ালদা স্টেশন, এরকম টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছাকাছি অঞ্চলে, এরকম বিভিন্ন প্রান্তে, ধর্মতলা যেখানে সিধুকানু ওই জায়গায় যেখানে কার্জন পার্ক এখন গড়ে উঠেছে, এই সমস্ত জায়গায় বিভিন্ন গ্রামে গঞ্জে, ক্যানিং থেকে শুরু করে আপনার চাপাডাঙ্গা, মশা, শিয়াখালা, ওদিকে বর্ধমানের রসুলপুর, এরকম বিভিন্ন প্রান্তে পথনাটিকা, পথসভা, এবং সেই পথসভার মধ্যে পথনাটিকা, গণসঙ্গীত, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে মূলত ভোট বিরোধী যে কালচারটা ভারতবর্ষের একটা বেশ কিছু বিশেষ অংশে গড়ে উঠেছে, সেখানকার মানুষ ভোট না দিয়েও কিভাবে তার পাল্টা একটা সংস্কৃতি, একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, তার খবরাখবরগুলোকে নিয়ে এবং তার সংস্কৃতিকে প্রচার করার লক্ষ্যে রণবার্তা এইভাবে পথসভার মাধ্যমে, পথনাটিকার মাধ্যমে, গণসঙ্গীতের মাধ্যমে বিভিন্ন জায়গায় পারফর্ম করেছে। শুধু পারফর্ম, আয় ভোট যায় ভোট দত্তপাড়া দিয়ে দত্তবউ ঝুলছে গেছে বুকে জ্বালা নিয়ে। দত্তবউয়ের মরদ ছিল মজুর একজনা, কম মজুরি দিন কাটানো কি যে বিড়ম্বনা। এমন সময় কারখানাটা বন্ধ হলো ভাই, দত্তবউয়ের ঘরের জিনিস বিক্রি হলো তাই। তারপরে সে থাকলো কদিন বাপের বাড়ি, বাপের বাড়ির একই হাল হলো কদিন পরে, দত্তবউয়ের শান্তি নাই বাইরে কিংবা ঘরে। বারন্ত ছেলে দিন রাত্রি করছে রে খাই খাই, সমুদ্র বের গায়ে দেবার গোটা শাড়ি নাই। বাবুর বাড়ি কাজে গেল তখন মায়ে চেয়ে, বাবুর বাড়ি মস্ত বাড়ি, পাঁচি লোকের বাসা, হ্যাংলা চোখ হামলে পড়ে কামনাতে ঠাসা। ডাগর মেয়ের মাংস খেলো একটা দাঁড় কাকে, হা ভগবান কি হলো জানাই বলো কাকে। দত্তবউ ঝুলতে গেল গলায় দড়ি, ও বউ শোন অমন করে ঝুলতে নাই রে গাছে, জীবনটা যে অনেক বড় অন্য মানে আছে। পালন করতে হবে তোকে কঠিন একটা ব্রত, সেই কথাটা তোকে আমি জানাই প্রথমত। ভোটের বাক্সে লাথি মেরে যাবে এগিয়ে, জনযুদ্ধের পথটা ধরে যাবে এগিয়ে। এই কথা বলে আমরা ভোট বিরোধী যে খবরাখবর, সেই খবরাখবরের সমৃদ্ধ যে কাগজ পত্রিকা, সেই কাগজ পত্রিকা বিক্রি করার সময় আমরা ট্রেন কম্পার্টমেন্ট সহ বিভিন্ন জায়গায় বা বিভিন্ন গ্যাদারিং এ যখন আমরা বিক্রি করতে গেছি, আমাদের উপর প্রতিক্রিয়াশীলরা হামলা করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, আমাদেরকে রক্ষা করেছে কারা? ওই ভিড়ের মধ্যে থাকা বাকি মানুষজন। ওরা তো ঠিক বলছে, কেন এটা বলছে, তারা রুখে দাঁড়িয়েছে। এটাই রণবার্তা শক্তি। 2-3 জন মিলে বিক্রি করতে হবে, কি ক্ষমতা? 2 জন মিলে নাটক করতে হবে, কি ক্ষমতা? মধু মালতীর গল্প। মধু এক গ্রামীণ চাষি, মালতী তার বউ। মধু চাষ করে ভাত চাষে ঠিক মতো মজুরি পায় না, ভালোভাবে সংসার চালাতে পারে না, মালতীর সঙ্গে তার অশান্তি হয়। এক সময় মধু এই অশান্তি থেকে মুক্তি পেতে নেশার রাস্তা ধরে ফেলে, কিন্তু মালতী বুঝতে পারে যে না, এটা শেষের দিকে চলে যাচ্ছে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। তখন মালতী মধুকে আবার সামনে নিয়ে এসে তারা ঘুরে দাঁড়ায়, গ্রামের মানুষকে একজোট করে লড়াই করে। এই মধু মালতীর গল্প আমরা গ্রামে গঞ্জে কলকাতা শহরে নাটক করেছি 2 জন মিলে, কবি প্রলম্ব চট্টোপাধ্যায় এবং মঞ্জুদি, এই 2 জন মিলে রণবার্তা হয়ে এই নাটক তৈরি হয়েছে। বলতে গেলে রণবার্তার প্রাণপুরুষ ছিলেন কবি প্রলম্ব চট্টোপাধ্যায়। কাছাকাছি অনেকটা স্পষ্ট ধারণা করতে পারবো, সেটা হলো ভগৎ সিং এর যে বৌদ্ধিক যাত্রা। আমি দাঁড়িয়ে বলতে পারি, কোনো অসুবিধা নেই। যদি স্বচ্ছন্দ বোধ করেন না, আমি দুদিন শোনা যাচ্ছে তো। ভগৎ সিং এর যে বৌদ্ধিক জীবন, তার অন্যতম বন্ধু শিব বর্মা
জীবনের শেষ পর্বে প্রায়শই যখন বন্ধু সম্পর্কে কথা হতো, এটাকে টিল্ট করে ভগৎ এটা সিং তো সম্পর্কে বন্ধ কথা করছে হতো, করে দে তো আমি এটাকে খুলি তখন ওটা আটকে দেব যেটা বলতেন যে ভগৎ সিং একজন লড়াকু স্বাধীনতা সংগ্রামী শহীদ, শুধু এইটুকু নয়, তার যে একটা ইন্টেলেকচুয়াল লাইফ ছিল, তার যে একটা উত্তরণের দিক ছিল, সেটা প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়। এবং ইতিহাস বইগুলো বা আমাদের পূর্বসূরীরা যারা ন্যাশনালিস্ট, তারা যেভাবে ভগৎ সিংকে প্রজেক্ট করতে চান, ভগৎ সিংকে যেভাবে দেখাতে চান বা আমাদের দেখতে সাহায্য করেন যে ভগৎ সিংকে এইভাবে দেখা উচিত, সেটা সম্পূর্ণ নয়। সেটার মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, যথার্থ নয়। আমরা যাবো সে কথাতে। কেন? এটা পিছন দিকে হচ্ছে না কেন মূলত চারটে কারণে আরে তুই ভগৎ সিং পুরোনো যুগগুলো থেকে গন্ডগোলটা নিজেকে এখানে বিচ্ছিন্ন করেছেন। 1908 থেকে 1911 অব্দি এই পর্বটি কিন্তু অনেক পরিমাণে নিস্তেজ হয়েছিল, যদিও একাধিক ঘটনা ঘটেছে বিপ্লবী কর্মীদের দ্বারা, কিন্তু বিপ্লবী আন্দোলন দ্বারা পিটিয়ে উঠতে পারছিল না। 1911 পরবর্তীকালে যখন সারা ইউরোপে যুদ্ধের দামামা প্রায় বেজে উঠবে, কারণ কয়েকদিন বাদেই 3 বছর বাদেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবে 1914 সালে, ইউরোপ একটা সংকটের মধ্যে রয়েছে। সেরকম একটা সময় কিন্তু তৈরি হলো একটি সংগঠন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য প্যাসিফিক কোস্ট, যাদের একটি অর্গান পত্রিকা বেরোতো, গদর কি গুঞ্জ, গদর সংগ্রাম অভ্যুত্থান বিপ্লব। পরবর্তীকালে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এই সংগঠনটার নাম হয়ে গেল গদর পার্টি। তারা আহ্বান জানালো আমেরিকাতে যে সমস্ত মানুষ, ভারতীয়রা কাজ করছিলেন, তাদের আহ্বান জানানো হলো যে চলো দেশে, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, ইংরেজরা দুর্বল হয়ে গেছে, এখন আমাদের সময়, আমাদের দেশ, আমাদের এই অসম্মান, আমাদের এই দাসত্ব, এই শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করতে হবে। এর মূল কারণ হচ্ছে ইংরেজ, তাদের বিতরণ করতে হবে। দলে দলে তারা দেশে ফিরতে শুরু করলো। 1912 দুটো ঘটনা ঘটলো। একটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ, হার্ডিঞ্জের উপর বোমা ফেলা হলো। বসন্ত বিশ্বাস, সেই ছোট্ট ছেলেটার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ফাঁসি হলো অবধ বিহারী, বসন্ত বিশ্বাসের। রাসবিহারী কিন্তু তখন অধরা, রাসবিহারী তখন সংগঠন গড়ে তুলছে। রাসবিহারীর ডান হাত লেফটেন্যান্ট হিসেবে সেই সময় বলা হতো, রাসবিহারী যদি বিপ্লবী আন্দোলনের মস্তিষ্ক হয়, তাহলে আরেকজন, তার নাম শচীন্দ্রনাথ সান্যাল, তিনি হচ্ছেন বিপ্লবী আন্দোলনের হৃদয়। শচীন্দ্রনাথ সান্যাল কাশীতে সংগঠন গড়ে তুললেন, 117টা ইউনিট তৈরি করলেন। শচীন্দ্রনাথ সান্যাল, রাসবিহারী সারা দেশব্যাপী প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দুর্বল ইংরেজ সাম্রাজ্যবাদের নমর্থক দিকগুলোকে চিহ্নিত করে বিপ্লবের প্রস্তুতি নিলেন। সারা দেশব্যাপী সশস্ত্র অভ্যুত্থানে তারা আয়োজন করলেন 1915 সালের 21শে ফেব্রুয়ারি। কৃপাল সিং সে জানিয়ে দিল ডেটটা, ফলে দুদিন পিছিয়ে নিয়ে আসা হলো 1915-21। বাংলা তখন প্রস্তুত নয়। বাঘাযতীনের নেতৃত্বে বাঘাযতীন সময় চাইলেন, কিন্তু তখন আর পিছনের কোনো জায়গা নেই। 1919 ফেব্রুয়ারি আহ্বান জানানো হলো, কোথাও কোথাও স্পোরাডিক ইতস্তত বিক্ষিপ্ত বিদ্রোহ হলো, কিন্তু ব্রিটিশ পীড়নে সে বিদ্রোহ দমিত হল। এই লড়াইয়ের একজন নায়ক ছিলেন, তার নাম হচ্ছে কর্তার সিং সারাভা। এই কর্তার সিং সারাভা হচ্ছেন আমাদের ভগৎ সিং এর অন্যতম হিরো। ভগৎ সিং যখন কানপুরে থাকতেন, একটা লম্বা কোট পরতেন, তার পকেটে দুজনের ছবি থাকত। একজন হলেন ক্ষুদিরাম,
আর আরেকজন হচ্ছেন কর্তার সিং সারাভা। কর্তার সিং সারাভা সে 20 বছর পায়নি সুযোগ, 19 বছরেই তিনি চলে গেলেন এবং ফাঁসির আগে তার 10 পাউন্ড ওজন বেড়েছিল। ভয় শব্দটা তার আকাশে অচেনা ছিল, এমন সেই দুঃসাহসী মানুষ। ভগৎ সিং নিজে 1928 সালে চাঁদ পত্রিকায় কর্তার সিং সারাভার উপর একটি প্রবন্ধ লিখেছিলেন এবং সেই প্রবন্ধ লিখতে গিয়ে তার প্রথম বেড়াতে বলেছিলেন যে কর্তার সিং সারাভা হচ্ছে সেই ঝোড়ো হাওয়ার। তিনি এলেন, আগুন জ্বালালেন আর এই ঘুমন্ত ভারতবাসীর বিপ্লবী চেতনাকে জাগানোর চেষ্টা করলেন। ঝড়ের মতো এলেন, তারপর হঠাৎ যে কোথায় চলে গেলেন। সেই কর্তার সিং সারাভার ফাঁসি হল। অজস্র মানুষ এই সময় যারা প্রাণ দিয়েছেন, 1915 ফেব্রুয়ারি আন্দোলনের ব্যর্থতা এটা একটা স্তর কেন বলছি, কারণ এই সময় গোটা ভারতবর্ষে মাত্র 15,000 ইউরোপীয় সৈন্য ছিল, মাত্র 15,000। তাও ভারতবর্ষ পারল না সেই 15,000 ব্রিটিশ সৈন্যকে মেরে পিটিয়ে সরাতে। এই সময়কার কতগুলো রাজনৈতিক ঝোঁকের কথা আমাদের বলতে হবে। রাজনৈতিক ঝোঁকগুলো কি? এক, নিয়মতান্ত্রিক আন্দোলন কংগ্রেসের। দুই, আচ্ছা এই সময় কিন্তু ভারতের রাজনৈতিক আকাশে গান্ধীজির আবির্ভাব ঘটেনি। গান্ধীজির আবির্ভাব আরেকটু পরে, খেদা মুভমেন্ট থেকে শুরু করে, চম্পারণের মুভমেন্ট থেকে শুরু করে, যেগুলো ওনাকে ভিত্তি দিয়েছিল, যার ফলে উনি এই অসহযোগ আন্দোলনের পদক্ষেপে যান। তো এখন একটা হচ্ছে সাংবিধানিক আন্দোলন, ব্যবস্থাটাকে টিকিয়ে রেখে তার মধ্যেই কত সংস্কার, রাজনৈতিক সংস্কার করতে হবে। দুই, এই কংগ্রেসী গণ্ডির মধ্যে থেকে উগ্র প্রতিবাদের আন্দোলন, বিক্ষোভের আন্দোলন, তিলকরা যে পথে গিয়েছিল। আরেকটি পথ হচ্ছে একটু আগে যাদের কথা বললাম, এই অনুশীলন সমিতির যে ধারাটা 1902 সালে তৈরি হয়েছিল, পুলিন বিহারী দাস ইত্যাদিরা তারা তৈরি করেছিলেন। ব্যারিস্টার টি মিত্র তৈরি করেছিলেন 1902-তে। আচ্ছা, আরেকজন নীলাম্বর স্বামী ছিলেন, তার নাম হচ্ছে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মুখুজ্জে বাঘা যতীন নাম কিন্তু এইটা একটা ধারা। এই পর্বটার এবার অবসান ঘটল 1908-এর মধ্যে থেকে। নতুন পর্বে যখন রাসবিহারীর নেতৃত্বে শুরু হচ্ছে, তখন পুরনো আন্দোলনের যে দুর্বলতা, সেই দুর্বলতা কিছু অপসারিত হল। পুরনো আন্দোলনের দুর্বলতা একটু আগে বলেছিলাম, গোপেন দত্ত এবং হেমচন্দ্র কানুনগোকে উদ্ধৃতি দিয়ে যে ভয়ঙ্কর রকমের হিন্দুয়ানির খপ্পরে পড়েছিল এই আন্দোলন। কিরকম? আমি একটু পুলিন বিহারী দাস, ঢাকা অনুশীলন সমিতির একচ্ছত্র অধিপতি, তার বইয়ের একটি অংশ আমি একটু পড়ে শোনাব, যে সেই সময় হিন্দুয়ানি বিপ্লবী আন্দোলনের উপর এমন চেপে বসেছিল যে ইসলাম ধর্মাবলম্বী মানুষকে তারা ঢুকতে দিত না। এমন ভয়ঙ্কর তাদের আচার, প্রথা, নিয়ম এবং ঘোষণা ছিল। আমি একটু পড়ে শোনাবো পুলিন বিহারী দাসের ওই ছোট্ট অংশ। আমার জীবন কাহিনী, দীক্ষা প্রদানটা একটু পড়ি। আচ্ছা, এখানে কিন্তু ঘোষণাই রয়েছে সংগঠনের মধ্যে যে কোন হিন্দু বিরোধী, ইসলাম ধর্মাবলম্বী মানুষকে এই সংগঠনের সদস্য পদ দেওয়া যাবে না। আপনারা যদি অনুশীলন সমিতির জীবনতারা হালদারের লেখা পড়েন, সেখানে দেখবেন এমন সমস্ত দীক্ষা প্রণালী রয়েছে যে দীক্ষা প্রণালীর ফলে কোনো অহিন্দুর পক্ষে সম্ভব নয় সংগঠনের প্রধান। দীক্ষা প্রদান যাহারা গুপ্ত সমিতির অন্তর্গত হইত এবং
ডাকাতি প্রভৃতি গুরুতর কিংবা দায়িত্বপূর্ণ কর্মে নিযুক্ত হইত, তাহাদিগকে দীক্ষা গ্রহণ করিতে হইত। তিমিত্র যে পদ্ধতিতে আমাকে দীক্ষা দিয়াছিলেন, অনুরূপ পদ্ধতিতে আমি প্রথমত আমার নিজ বাসাতে দীক্ষা দিতাম। একসঙ্গে বহু যুবককে দীক্ষা দেওয়ার প্রয়োজন হইলে সাধারণত তৎকালীন ঢাকা নগরীর উপকণ্ঠে ঈষৎ জঙ্গলাকীর্ণ পুরাতন ও নির্জন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যাইয়া একটু জাঁকজমক করিয়াই দীক্ষা দিতাম। দীক্ষা প্রার্থীগণ এবং আমি সকলেই পূর্বের দিনে একবেলা হবিষান্ন গ্রহণ করতে যথাবিধি সংযম করিয়া, দীক্ষার দিনে উপবাসী থাকিয়া, স্নানান্তে শুদ্ধ হইয়া পবিত্রভাবে কালী মূর্তির সম্মুখে যজ্ঞ সম্পন্ন করিয়া একে একে আরিরাসনে বসাইয়া মস্তকে গীতা রাখিয়া তদুপরি কুশি ধারণ করিয়া প্রত্যেককে পূর্বে বর্ণিত প্রতিজ্ঞা মন্ত্র পাঠ করাইয়া প্রতিজ্ঞাবদ্ধ করিয়া লইতাম। তৎকালে যথাসম্ভব রুদ্রভাব অবলম্বন করিবার মানুষে আমি উত্তরীয় কষায় বস্ত্র পরিধান করিয়া মস্তকে, হস্তে, বাহুতে ও কণ্ঠে রুদ্রাক্ষের মালা ধারণ করিতাম। সেকুলারিজমের খণ্ডত্বও ছিল খণ্ডত্বও ছিল না সেকুলারিজম। এই পর্বটা শুধু তাই নয়, আমি এই ভদ্রলোকের নাম আর উল্লেখ করলাম। ঢাকা অনুশীলন সমিতির একটা সেকশন হিন্দু রাজাদের গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছিল এবং উনি লিখেছেন নিজে যে কিভাবে মুসলিমদের মারার জন্য অনুশীলন সমিতির লোকজনকে ডাকা হচ্ছে, এবং শুধু তাই নয়, আমার লোক হচ্ছে আমার করে দেওয়ার যে এই ধর্মীয় ভাবনা যখন কারোর মাথায় ঢোকে, সমস্ত যুক্তি, বোধ, মমত্ব, নৈতিকতা অত তুলে চলে যায় শত যোজন দূরে। কথাটা যোগ না করে আমি পারছি না। অনুশীলন সমিতির সদস্যদের ডাকা হচ্ছে মুসলিমদেরকে শুধু হত্যা করার জন্য নয়, মুসলিম নারীদেরকে ধর্ষণ করার জন্য। পুলিঙ্গেরিদা সোনালী এই বইতে লিখেছে, ঠিক দুটো পাতা পড়ে। জমিদার ডাকছে, আহ্বান করে, মিটিং করে বলছে এগুলো তোমাদের করতে হবে। এটা থেকে উত্তরণ ঘটলো রাসবিহারী এবং সচিন্দ্রনাথ সান্যালের নেতৃত্বে যে আন্দোলন, সেখানে কিন্তু হিন্দু, মুসলিম, শিখ অনেক কিছু কাছাকাছি চলে এসেছে। গাদার মুভমেন্টেও অনেক কাছাকাছি চলে এসেছে। এই হিন্দু নামক বৃত্ত, এই বৃত্তটা অনেক দুর্বল হয়ে গেল, কিন্তু পুরোটা হলো না। আধ্যাত্মিকতা, ধর্ম, ঈশ্বর এরা কিন্তু থেকে গেল। যখন 1920-এর পর সব বেরিয়ে আসতে শুরু করছে, 1920 থেকে আন্দামান থেকে সব ফেরত চলে আসছেন, তারা এবার নতুন সংগঠন তৈরি করছেন, নতুন সংগঠনের কথা ভাবছেন, বলছেন মাই মিশন ইজ ওভার। আমি যা কাজ করবো ভেবেছিলাম আমার কাজ হয়ে গেছে, আমি আর এসবে নেই। কিন্তু সচিন্দ্রনাথ সান্যাল, যিনি রাসবিহারীর লেফটেন্যান্ট ছিলেন, ডাকাত ছিলেন, তিনি বুঝেছিলেন যে একটা কাজই আমায় করতে হবে, দেশকে মুক্ত করার জন্য জীবনকে উৎসর্গ করতে হবে। তিনি তৈরি করলেন 1923-এর শেষে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি। সেখানেও কিন্তু দেখবো যে ধর্মীয় প্রভাবের কথা রয়েছে। শুধু তাই নয়, ভগৎ সিং সমালোচনা করছেন ওনার লেখা, সচিন্দ্রনাথ সান্যালের লেখা ওই বন্দী জীবনকে, যে প্রথম পাতা থেকে শেষ পর্যন্ত আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, ঈশ্বর বন্দনায় পরিপূর্ণ। ভারতবর্ষ, যে ভারতবর্ষকে আমরা চাইছি, যে পাহাড়গুলোকে আমরা সরাতে চাইছি, সেই পাহাড়গুলোকে যদি আমরা চূর্ণ করতে চাই, তাহলে অবশ্যম্ভাবীভাবে একটি আমাদের মতাদর্শ চাই। মতাদর্শের খোঁজ করলেন। মতাদর্শের খোঁজ করতে কেন করলেন? কারণ এতদিন পর্যন্ত যে মতাদর্শগুলো বিপ্লবী আন্দোলনে ছিল, তা ছিল অপুষ্ট, অসম্পূর্ণ। ইংরেজদের তাড়াতে হবে, তারপর কি করবো আমরা? অর্থাৎ ভবিষ্যৎ ভারতের সরকার কেমন হবে, এটা প্রথম যুগে 1908 অব্দি বিপ্লবীরা বিন্দুমাত্র ভাবেননি। তখনও তারা রাজতন্ত্রের যুগে থেকে গেছেন।
অরবিন্দ প্রচার করতেন রাজতন্ত্রের প্রচার। কিন্তু শচীন্দ্রনাথ সান্যালরা এবার কিন্তু দুটো জিনিসের কথা বললেন। এক, তারা প্রজাতন্ত্রের কথা বললেন, নির্বাচিত সরকারের কথা বললেন। কিন্তু ওইটুকুই, সামাজিক যে শোষণ রয়েছে, সামাজিক যে অসম্মান রয়েছে, অন্ধত্ব, গোড়ামি, সংস্কার, মানুষের মধ্যেকার দূরত্ব, নারী, চূড়ান্ত নারীর উপর পীড়ন, পুরুষতন্ত্র, এগুলো নিয়ে HRA, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি ডকুমেন্ট, একেবারে নিশ্চয় নীরব। তারা জাতীয়করণ করার কথা বলছেন, উৎপাদনের উপকরণের, কিন্তু কখনোই কিভাবে আমরা শোষণ থেকে মুক্ত হব সেটা বলছেন না। যেন রাষ্ট্রের হাতে সমস্ত উৎপাদনের উপায়গুলোর মালিকানা চলে গেলেই সেটি মাস্টার কি হিসেবে কাজ করবে, সেটি সর্বরোগ ঔষধ হিসেবে কাজ করবে। ভগৎ সিং এগুলো দেখলেন। 1923 সালের শেষ দিকে ভগৎ সিং এর সাথে শচীন্দ্রনাথ সান্যালের আলাপ। ভগৎ সিংকে শচীন্দ্রনাথ সান্যাল বললেন যে, দেখো বাবু, তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে কিন্তু তুমি আর কিছু করতে পারবে না, আর বাড়িতেও তুমি থাকতে পারবে না। তখন কানপুরে থাকা শুরু করলেন ভগৎ সিং। ইতিমধ্যে উনি বাড়ি, পরিবার এবং কলেজ, যে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, লোকজনের সাথে যোগাযোগ করেছেন, সে কথাগুলো আমরা বলবো ধীরে ধীরে। এবং ওনার ভাবনা কিন্তু পাল্টাতে শুরু করেছে। এক ধরনের ঘটনার মধ্যে দিয়ে নয়, এই পরিবর্তনটা বহু মাত্রার মধ্যে দিয়ে এই পরিবর্তন ঘটেছে। পারিবারিক ক্ষেত্রে এক প্রভাব, যে বিদ্যালয়ে পড়েছিলেন ডিএভি স্কুলে, দয়ানন্দ আর্য বৈদিক স্কুল, তার একটা প্রভাব। বাবা কিষাণ সিং, দুই কাকা অজিত সিং এবং স্বর্ণ সিং এর প্রভাব, পারিবারিক যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রভাব, যে সংগঠনে তিনি যোগ দিলেন সেখানে পরিবেশ কেমন ছিল সেখানেও কিন্তু তখনও স্পষ্টতা নেই। শচীন্দ্রনাথ সান্যালের নেতৃত্বে শচীন্দ্রনাথ সান্যাল 1925 সালে অ্যারেস্ট হয়ে যায় আবার, মানে কাপুরি ট্রেন ডাকাতির আগে। অর্থাৎ তার ভাবনাটাও তখন কিন্তু পেকে ওঠেনি বা অপর্যাপ্ত বলে আমাদের ভগৎ সিং এর মনে হয়েছে। যে ভগৎ সিং বিভিন্ন জায়গায় সমালোচনা করেছেন, ভগৎ সিং ছাড়েননি। এবং ভগৎ সিং কখনোই গুরুবাদী চিন্তায় বিশ্বাস করতেন না। দুঃখের ঘটনা হচ্ছে, একটু বাড়তি কথা বা ফুটনোট হলেও বলি, আমাদের দেশের যে মার্ক্সবাদীদের মুক্ত চিন্তার অধিকার বলে মনে করি, তারাও এত বেশি গুরুবাদী। মার্ক্স বলিয়াছে, আরে তাতে কি হয়েছে? মার্ক্স বলেছেন বলে ঠিক না, তিনি ঠিক বলেছেন এবং মার্ক্স বলেছেন, যুক্তি দিয়ে পৌঁছানো নয়। এবং নিরীশ্বরবাদীদের ক্ষেত্রেও আমি এটা বিশ্বাস করছি, আর আরেকদল অবিশ্বাস করছে। দুটোই বিশ্বাস জায়গাটা কমন। যুক্তি দিয়ে বিচার করে কেটে কেটে গ্রহণ করা, অধ্যয়ন করে অভিজ্ঞতাকে মিলিয়ে এই যে গ্রহণ করার যে পদ্ধতি, ইন্ডাকশন এবং ডিডাকশনকে মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু, এই প্রক্রিয়ার কথা কিন্তু ইয়ে বলেছেন বন্দী জীবনে আমাদের শচীন্দ্রনাথ সান্যাল, কিন্তু নিজের জীবনে প্রয়োগ করেননি। শচীন্দ্রনাথ সান্যাল একটুখানি প্রয়োগ করেছে। শচীন্দ্রনাথ সান্যালকে যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মানে নিয়ালম গোস্বামী, তখন তিনি রামকৃষ্ণ মিশনের সদস্য হয়ে গেছেন, বলতেন যে তুমি ইয়ে করছো না কেন, এই বিবেকানন্দ, রামকৃষ্ণের কথা, অদ্বৈত বেদান্ত, ওগুলো আমি এগুলো পড়েছি, কিন্তু আমি কোনো মুক্তির পথ দেখিনি। কারণ অদ্বৈত বেদান্ত বলছে যে বস্তু জগৎ নেই, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যাকে সত্য বলে মনে করি এই জগৎকে, তা আসলে আমাদের অবিদ্যার ফল। তারা যদি হয় তাহলে ব্রিটিশ শাসন মিথ্যা। খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এখানে মিটিং করছি, একটু আগে চা এসে গেল, চা খেলাম, টয়লেটে গেলাম, কিছু হলো না, এসবই মিথ্যা। অদ্বৈতবাদী বেদান্তবাদী জিজ্ঞেস করুন তো, টয়লেট যাবেন না, বসে খাবেন না, এসি গাড়িতে চড়েন কেন? মিথ্যা তো এগুলো, তারা এগুলো করছেন কেন? শচীন্দ্রনাথ সান্যাল বলছে যে এই যে ত্যাগী পুরুষ সন্ন্যাসী হয়ে গেছে, গৃহ ত্যাগ করে জীবন উৎসর্গ করেছে,
তো তাদের একটু জিজ্ঞাসা করি যে বাস্তব যন্ত্রণার মধ্যে আমরা রয়েছি, অর্থাৎ ব্রিটিশ শাসন, শোষণ, পীড়ন এবং অমর্যাদার মধ্যে, প্রচন্ড অমর্যাদা। ব্রিটিশ কাগজগুলোতে লেখা হতো যে যখন কোনো দেশীয় মানুষের সাথে কথা বলবে তখন কি বলবে জানো তো, কিভাবে এগোবে? প্রথমে লাথি মারবে, তারপরে কথা বলবে। এইভাবে ব্রিটিশ কাগজগুলো প্রচারিত হতো, মানুষ বলেই মনে করতো না। পার্ক স্ট্রিট অঞ্চলে ওখানে যাওয়া যেত না ফুটপাত দিয়ে, কখন কার লাথি খায়। এই অবস্থার বিরুদ্ধে আপনারা লড়তে পারছেন না, জীবন উৎসর্গ করে দিচ্ছেন বলছেন, তাহলে এর জন্য একটু দেশের জন্য জীবন উৎসর্গ করুন না। না, ততটুকু উৎসর্গ করা যাবে ওই যতটুকু নাম হবে এবং পিঠে কোনো লাঠি পড়বে না, জেলে যেতে হবে না, ফাঁসিতে যেতে হবে না, নিশ্চিন্ত নিরাপদে কাজ করা যাবে। বন্দী জীবনে তীব্রভাবে সমালোচনা করছেন সচিন্দ্রনাথ সান্যাল। সচিন্দ্রনাথ সান্যাল এটা উঠিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আধ্যাত্মবাদের কাছে কিন্তু উনি আত্মসমর্পণ করেছেন, কারণ তখনও ওনার ওই দৃষ্টিটা তৈরি হয়নি, যেটা পরবর্তীকালে ওনার শিষ্য ভগৎ সিংরা এগিয়ে গেলেন। এইভাবেই এগোয়, প্রত্যেকটা জেনারেশনের সামনে তারা আরো বেশি দেখে, তারপরে জেনারেশন আরো বেশি দেখে, এবং এইভাবেই কোথায় সমাজ এগোয়। ভগৎ সিং অনেক বেশি দেখলেন। ছোটবেলায় আধ্যাত্মবাদী পরিবেশে বড় হলেন, যে পার্টির তিনি সদস্য হলেন ভগৎ সিং, সেখানেও দেখলেন যে ভীষণ রকমের ধর্মীয় গোড়ামি রয়েছে, এবং ধর্মীয় গোড়ামির মাত্রাটা এতই ভয়ঙ্কর যে তার মধ্যে দিয়ে কখনো কোনো বিশ্ব দৃষ্টিভঙ্গি বা সমাজ দৃষ্টিভঙ্গি গড়ে উঠতে পারে না। 1926 সালে তৈরি করলেন নওজোয়ান ভারত সভা। আমরা সকলে জানি নওজোয়ান ভারত সভায় পরিষ্কার লেখা হলো যে ধর্ম হলো আমাদের জীবনের অগ্রগতির ক্ষেত্রে পাহাড় প্রমাণ বাধা, তাকে টপকে এগোতে হবে। আচ্ছা, ভগৎ সিং নিজে কি নিরীশ্বরবাদী ছিলেন? আপনারা বলবেন হ্যাঁ, ওই যে কেন আমি নাস্তিক লিখেছিলেন। না, ভগৎ সিং নিরীশ্বরবাদী ছিলেন না। প্রথম জীবনে তিনি পঞ্চ ক গ্রহণ করতেন, লম্বা চুল রাখতেন, তিনি প্রেয়ার করতেন। কিষাণ সিং তাকে শিখিয়েছিলেন প্রার্থনা করা, জপ করা। কিন্তু প্রথম তার বিচ্ছেদ ঘটলো যে রিচুয়ালগুলো, সেই রিচুয়ালগুলো যে কেউ বেরিয়ে আসলেন এক একটা ঘটনার মধ্যে নয়, বহু ঘটনার মধ্যে দিয়ে। এবং এই যে যুক্তি নিয়ে ভাবা, তার মানে যা কিছু যুক্তির বাইরে তাকে প্রত্যাখ্যান করো। তার ফলটা কি হলো? তার ফলটা যে ব্রিটিশদের দাঁড়াতে হবে, সচিন্দ্রনাথ সান্যালের সাথে যোগাযোগ, হিন্দুস্তান রিপাবলিকান আর্মিতে সংযুক্ত হচ্ছেন, বিয়ে না করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং কানপুরে এসে বাড়িয়ে থাকছেন। ইতিমধ্যে বাবা খবর পাঠাচ্ছেন যে না, তুমি চলে এসো, তোমাকে আর বিয়ে করতে হবে না। তোমার ঠাকুমা জয়কাউর তিনি অসুস্থ, তুমি বাড়ি চলে এসো। এই বাড়িতে এলেন। বাড়িতে এসে তিনি আবার একটা আন্দোলনে জড়িয়ে পড়লেন, সেটা চকালি আন্দোলন। এখনো কিন্তু ভগৎ সিং এর 1924 সালের ঘটনার কথা বলছি। ভগৎ সিং নিরীশ্বরবাদী, নাস্তিক, বস্তুবাদী হননি, মার্ক্সবাদী তো নন বটেই। সেখানে তিনি জড়িয়ে পড়লেন অকালি আন্দোলনের সাথে। ব্যাপারটা এইরকম যে এই সময় এই যে বিভিন্ন গুরুদ্বারাগুলো ছিল, গুরুদ্বারার মহান্তরা ছিল অত্যন্ত বদমাইশ লোক, দুর্নীতিগ্রস্ত, আর্থিক এবং নানা ধরনের দুর্নীতির সাথে যুক্ত ছিল। ফলে এটা এর বিরুদ্ধে প্রতিক্রিয়া ঘটে এবং এই প্রতিক্রিয়া প্রবন্ধক সমিতি তৈরি হয়, প্রবন্ধক কমিটি, যারা এর বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। এবং তারা অমৃতসরের একটি গুরুদ্বারার সামনে সমবেত হয়, বিক্ষোভ জানান মহান্তদের দুর্নীতির বিরুদ্ধে। তখন মহান্তরা তাদের গুন্ডাদের সাহায্যে পাঁচিলের ওপার থেকে গুলি করে 139 জনকে হত্যা করে। 139 জন বিক্ষোভকারীকে হত্যা করে।
পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি, কারণ ব্রিটিশ গভর্নমেন্ট পুরোটাই ছিল এই মহান্তদের পক্ষে। আবার বিক্ষোভ হয়, সেই বিক্ষোভে নাভার যিনি রাজা, সেই রিপুদমন সিং, তিনি এসে হাতে ব্ল্যাক ব্যাচ পরে বিক্ষোভে যোগদান করেন। ব্রিটিশ সরকার তার উপর প্রচন্ড চটে যান এবং তাকে তার রাজপথ থেকে সরিয়ে গৃহবন্দী করে রাখেন। ফলে এই আকালি আন্দোলন নতুন এজেন্ডা যুক্ত হলো, নতুন দাবি যুক্ত হলো। প্রথম দাবি ছিল মহান্তদের দুর্নীতির বিরুদ্ধে, তারপর যুক্ত হলো রিপুদমন সিংহকে তার রাজ্যকে ফিরিয়ে দিতে হবে। আন্দোলন নতুন আর একটা রূপ নিল পদযাত্রার মধ্যে দিয়ে, জাঠা শুরু হয়ে গেল। এই অকালীরা তারা বিভিন্ন গ্রাম, পাঞ্জাবের বিভিন্ন গ্রামে তারা ঘুরে ঘুরে প্রচার করা শুরু করলেন। তারা অবশেষে বনগাঁ গ্রামে এসে হাজির, যে বনগাঁ গ্রামে রয়েছেন কিষাণ সিং, মানে আমাদের ভগৎ সিং এর বাবা। সেই গ্রামে যে তালুকদার এবং মূল যে প্রশাসনিক কর্তৃত্ব ছিল, এই কিষাণ সিং এর যে জ্যাঠতুত দাদা, মানে ভগৎ সিং এর জ্যাঠা দিলবাগ সিং, সেই দিলবাগ সিংকে সরকার নির্দেশ দিয়ে দিল, জাঠা তোমাদের গ্রামে যখন যাবে জল দেবে না, খাবার দেবে না, অর্থ দেবে না, কোনো সাহায্য করবে না। ইতিমধ্যে জাটার লোকজন এসে কিষাণ সিংয়ের কাছে সাহায্য চায়। কিষাণ সিং তখন ইতিমধ্যে ভগৎ সিং চলে এসেছেন, কারণ বিয়ের ভীতি তার চলে গেছে। বলে শোন, তোকে একটা কাজ করতে হবে, এই জাঠার লোকজন যখন আসবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, জল ঢালার ব্যবস্থা, টাকা পয়সা তোলার ব্যবস্থা করতে হবে, ওগুলো কোনো ব্যাপার করে দেবে। জাঠার লোকজনদেরকে সন্ধ্যার অন্ধকারে জমায়েত করলেন বিশাল বড় বড় আখ ক্ষেতের মধ্যে, সেখানে ক্যাম্প তৈরি করলেন। আর গ্রামের লোকজনদেরকে বাড়ি বাড়ি গিয়ে বলে আসলেন যে ওই সন্ধ্যের পরে এসে তোমরা এই জাঠার লোকজনদের সাথে দেখা করবে। জাঠার বনগাঁ গ্রাম যাত্রা পূর্ণরূপে সফল হলো। শুধু তাই নয়, তার সাথে যুক্ত হলো আরো একটি জিনিস, ধর্ম এবং আধা রাজনৈতিক দাবি নিয়ে এই যে অকালী আন্দোলন, তার সাথে আর একটা মাত্রা যুক্ত হলো, সরাসরি বিপ্লবী আন্দোলনের মাত্রা। যুক্তটা কে করলেন? ওই অল্প বয়স্ক প্রায় 16 বছরের এক কিশোর ভগৎ সিং। তিনি গোপীনাথ সাহা আপনারা জানেন, যে চার্লস টেগার ভেবে বোমা ছুড়েছিলেন কলকাতার রাস্তায়, কিন্তু তিনি চার্লস টেগার ছিলেন না, তার মতো দেখতে ছিলেন। সেই ইংরেজকে হত্যা করার জন্য গোপীনাথ সাহার ফাঁসি হয়, প্রাণদণ্ড হয়। সেই গোপীনাথ সাহার বীরত্বকে স্মরণ করে ভগৎ সিং বক্তৃতা দেন সেই অকালীদের জাঠা। তার মানে এই আন্দোলনটা একটা সাম্রাজ্যবাদ বিরোধী মাত্রাও পেয়ে গেল। শুধু ধর্মীয় বা আধা রাজনৈতিক নয়, একেবারে সাম্রাজ্যবাদ বিরোধী সমাবেশে পরিণত হলো, আন্দোলনে পরিণত হলো, যাত্রায় পরিণত হলো সেই জায়গা। তখনও কিন্তু উনি ভগৎ সিং আধ্যাত্মিকতায় বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী। 1926 এসে ঈশ্বর বিশ্বাস অনেক দুর্বল হয়েছে, কিন্তু পূর্ণরূপে নয়। প্রচলিত সমস্ত ধর্মগুলোকে কিন্তু উনি বাতিল করছেন। প্রচলিত ধর্মকে বাতিল করার অনেকেই করেছেন, মানে আপনার 1803-4 রামমোহন রায় একটি বই লিখেছিলেন, আপনারা জানেন, তোয়াফাতুল মুআহিদিন, আ গিফট টু ডিস্ট, ডিস্টদের প্রতি একটি উপহার, তোফা। সেখানে তিনি বলেছেন সব কটা ধর্ম মিথ্যা। 1803-4 কিন্তু আরো খেয়াল রাখতে হবে, সেই সময় বলছেন সব কটা ধর্মই হচ্ছে মিথ্যা, কারণ এখানে যুক্তি তর্কের কোনো বালাই নেই। 1926 এসে ভগৎ সিং এর কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই প্রচলিত প্রাতিষ্ঠানিক ধর্মগুলো সব মিথ্যা, ঠিক নয়। কিন্তু তখনও পুরোপুরি নিরীশ্বরবাদী হননি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তখনও তার মধ্যে তার উপর আধ্যাত্মিকতার প্রভাব পড়েছে। 1926 পরবর্তীকালে কিন্তু পরিবর্তন দ্রুত হতে শুরু করবে।
পড়ছেন, লিখছেন। গণেশ শঙ্কর বিদ্যার্থীকে পাচ্ছেন শিক্ষক হিসেবে। তিলক স্কুল অফ পলিটিক্স, জাতীয় কলেজে ভর্তি হচ্ছেন, সেখানে কিছুদিন পড়াশোনা করেছিলেন তিনি। অজস্র বই পাচ্ছেন, যে বইগুলো গোগ্রাসে গিয়েছেন। লাইব্রেরি লোকজন এবং তার বন্ধু বান্ধবরা, বিশেষ করে ভগবতী চরণ ঘোড়ারা বলতেন যে ও বই পেলেই গিলত। কার বই পড়ছেন? বাকুনিনের বই পড়ছেন, টপ দিনের বই পড়ছেন, এম্মা গোল্ডের লেখা পড়ছেন, মার্কসের লেখা পড়ছেন, এঙ্গেলসের লেখা পড়ছেন, লেনিনের লেখা পড়ছেন, ট্রটস্কির লেখা পড়ছেন, অজস্র মানুষের লেখা পড়ছেন। এবং সেই লেখাগুলো পড়ছেন, অন্ধভাবে গ্রহণ করছেন না, কোনোটাই তার কাছে টেকেন ফর গ্রান্টেড নয়। যিনি লিখেছেন বলেই গ্রহণ করবো না, প্রত্যেকটা বিচারের ভিত্তিতে এগিয়েছে। প্রথম বিচারে উনি ব্রাকুনি এবং ট্রটস্কির অ্যানার্কিজমকে গ্রহণ করলেন। অ্যানার্কিজমকে গ্রহণ করার অন্যতম কারণ হচ্ছে অ্যানার্কিজম কীর্তি পত্রিকায় মে, জুন, জুলাই 3টা আর্টিকেল লিখেছিলেন অ্যানার্কিজমের উপর। আর চতুর্থ প্রবন্ধটা ছিল নাইহিলিজম নিয়ে। তো এই যে প্রবন্ধগুলো তিনি কি দেখালেন? দেখালেন যে অ্যানার্কিজমের প্রধান 3টে বৈশিষ্ট্য কি, কোন 3টে জিনিসকে এরা প্রত্যাখ্যান করে। 1, শুরুতেই ধর্ম। 2, ব্যক্তিগত সম্পত্তি। 3, রাষ্ট্র। কোন সময় লিখছেন? 1928-এ লিখছেন, কীর্তি পত্রিকায় পরপর বেরোচ্ছে। 1928 মানে 1907-এ জন্ম, 21 বছরের তরুণ, এবং পাক্কা প্রবন্ধকের মতো শুরু করছেন যে অ্যানার্কিজম শব্দটার যে এটিমোলজিক্যাল যে সিগনিফিকেন্স, তার যে অরিজিন, দুটো গ্রিক শব্দ, সেখান থেকে উনি শুরু করছেন। ভাবাই যায় না যে 21 বছরের একটি ছেলে যে ইতিমধ্যে বেশ কিছুদিন কলেজ ছেড়ে দিয়েছে, সে এরকম একটা প্রবন্ধ লিখছে। 3টে আকর্ষণ বললাম, রাষ্ট্রের বিরোধিতা করা, কারণ কলোনিয়াল রাষ্ট্র ভারতবর্ষের বুকের ওপর বসে ভাত রাখছে, এটা টের পেয়েছিলেন, বুঝেছিলেন। তাই সেই ঔপনিবেশিক রাষ্ট্রকে উচ্ছেদ করতে হবে। রাষ্ট্রের অস্তিত্ব মানেই মানুষের স্বাধীনতা অনুপস্থিত। ধর্ম রাষ্ট্রকে বৈধ করে তোলে। মানুষের সমস্ত অভাব, পীড়ন, অভাব, যন্ত্রণা, অসহায়তা, এই সমস্ত গুলোকে ঢাকা দেয়, আর রাষ্ট্রীয় অপকর্মগুলোকে বৈধ করে তোলে। এর সাথে যুক্ত রয়েছে ব্যক্তিগত সম্পত্তি, যে ব্যক্তিগত সম্পত্তি হচ্ছে নষ্টের গোড়া। ওনার কাছে এগুলো আকর্ষণীয় ছিল এই কারণে, কারণ সেই সময় তিনি কিন্তু এঙ্গেলসের অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড স্টেট, পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি গ্রন্থকে হাতে এসে গেছে, পড়া শুরু করেছেন। তিনি দেখছেন অনেক সাদৃশ্য রয়েছে। মার্কসিস্ট হননি কিন্তু, উনি এখন অ্যানার্কিস্ট। এবং আপনি দেখবেন যে 1926-এ যে নওজোয়ান ভারত সভা লেখা হয়েছে, সেই ভারত সভার যে ধ্যান ধারণাগুলোর মধ্যে এই অ্যানার্কিজমের ভীষণ রকমের প্রভাব রয়েছে। এমনকি এই আর্টিকেলগুলোর মধ্যেও সহানুভূতি রয়েছে, সমর্থন রয়েছে, কিন্তু সেখানে কোনো সরছে, এটাও বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা গেল পরবর্তীকালে যখন আমরা ডায়েরিগুলো আমরা দেখলাম। অ্যানার্কিস্টরা বলছে ধর্ম খারাপ, ধর্ম বিলম্বকারী, ধর্ম মানুষকে তার বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে, শাসকের বৈধতা দানকারী শক্তি হচ্ছে ধর্ম। এর মধ্যে সত্যতা আছে, কিন্তু পুরোটা। এইবার উনি মার্কসের থেকে তথ্য সংগ্রহ করছেন। কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ হেগেলিয়ান ফিলোসফি অফ ল, সেখানে আমার যদি ভুল না হয়, সেখানে ধর্ম হলো religion is the shy of the obtuse creature, heart of the heartless world, spirit of the spiritless condition, it is the opium of the people. এই যে কথাগুলো বলা রয়েছে, এই কথাগুলো বলার মধ্যে দিয়ে যে ধর্মের একটা সামাজিক বাস্তবতা রয়েছে, প্রি এমিনেন্টলি সোশ্যাল, এটা
এটা মার্কস স্বীকার করছে যে একটা ধর্মের সামাজিক ভূমিকা আছে। একটা উদাহরণ নেওয়া যাক, আমি প্রতি মাসে আমার উপার্জন 5 কোটি টাকা, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলে আমার কথায় উঠে বসে, কিন্তু গতকাল আমি যখন আমার মেয়েকে দেখাতে গিয়েছিলাম, ডাক্তার হাত তুলে নিয়ে বলেছে আমাদের আর কিছু করার নেই, ও হয়তো 3 দিন বা 4 দিন বাঁচবে, ক্যান্সারের একদম এক্সট্রিম লাস্ট স্টেজ। আমার সমস্ত অন্য ক্ষমতাগুলো চলে যাচ্ছে, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, পাওয়ারলেসনেসের একটা অবস্থা আমি দেখছি। ধর্মের অস্তিত্ব আসলে 3টে কারণে থাকে। একটা হচ্ছে স্কেয়ারসিটি, অভাব, 2 হচ্ছে কন্টিনজেন্সি, সংকট, 3 হচ্ছে পাওয়ারলেসনেস, ক্ষমতাহীনতা। তো ইহেন অবস্থায় আমি কার কাছে আশা পাবো বাঁচবার? আমার মেয়েকে বাঁচিয়ে তোলার জন্য আমি চাইবো যে ঈশ্বর, আল্লাহ, গড ইত্যাদি কিছু একটা ম্যাজিক করে দিন, যা সমস্ত যুক্তি, তর্ক, তথ্য ইত্যাদির ঊর্ধ্বে আমার বাচ্চাটা বেঁচে। এই যে আমার অসহায় জায়গায় ধর্ম আমাকে সহায়তা দিচ্ছে। নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাস হিসেবে কাজ করছে। আফিম, যা যন্ত্রণা কমায়, ডাক্তাররা ব্যবহার করতেন একটা সময় আফিম যন্ত্রণা কমানোর জন্য। সামাজিক যে অসাম্যমূলক সমাজে রয়েছি, সেখানে যন্ত্রণায় ছটফট করছি, সেখানে ধর্ম আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল। প্রাতিষ্ঠানিক ধর্মের আফিম দিয়ে বনলতা সেটা বললাম না, দুদণ্ড না, সারা জীবন ধরে শান্তি দিয়ে যাচ্ছে। ধর্মের এই যে জায়গাটা রয়েছে খুব ইম্পর্টেন্ট। ফলে আমি কারোর কাছে যখন ধর্ম কেড়ে নিতে চাইবো, বলে যায় যত সমস্ত মূর্খদের মতো বিশ্বাস করিস, ওই সমস্ত পুতুল পুতুল হাজিং বাজিং এসব করে কি হবে, সে তখন জিজ্ঞেস করবে তার বিনিময়ে কি দিচ্ছ। অর্থাৎ বাস্তব অবস্থাটার পরিবর্তন না ঘটিয়ে তুমি শুধু আমার যে সহায়, যতটুকু সহায় হচ্ছে সেটুকু বোধহয় কেড়ে নিতে পারো না। তুমি যৌক্তিক ব্যাখ্যা আমার সামনে উপস্থিত করতে পারো, কিন্তু বাস্তব অবস্থার পরিবর্তন না ঘটিয়ে পারো। ওইটুকু একটা ছেলে, সে এইসবগুলো ভাবছেন। টলস্টয় নিয়ে আসছেন, আমরা আজ যাবো কিভাবে টলস্টয়কে উনি ব্যাখ্যা করছেন, টলস্টয় ধর্মকে কিভাবে দেখতেন, উনি ওনার প্রবন্ধে আনছেন সেগুলো। সেটাতে আমরা বলবো একটুখানি, কোন ইম্পর্টেন্ট পয়েন্ট, ছোট একটু। ভগৎ সিংকে দেখলে যে ধর্মের এই গন্ডগোলটা রয়েছে, কিন্তু শুধু এইটুকুনি নয়, এর যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যাখ্যা এবং প্রেক্ষাপট, তার সাথে সংযুক্ত করে ধর্মকে আমাদের বুঝতে হবে, বিচ্ছিন্ন করে বোঝা যাবে না। যার জন্য তিনি তার ডায়েরিতে নোট রাখলেন, ধর্মের ক্ষতিকর দিক দেখালেন, কিন্তু একই সাথে তিনি এটাও দেখালেন যে ওই বুর্জোয়া নাস্তিকরা বা যান্ত্রিক বস্তুবাদীরা যেভাবে ধর্মকে দেখে সেটা বোধহয় ঠিক না। টলস্টয় ধর্মের 3টে দিক দেখেছিলেন। এটা কিন্তু পুরোটা আপনার ভগৎ সিং এর আর্টিকেল থেকে বলছি। 3টে দিক কি কি? একটা হচ্ছে ধর্মের নীতি, নৈতিকতা, আচার আচরণ ইত্যাদি দিক। একটি হচ্ছে তার দার্শনিক দিক, আরেকটি হচ্ছে তার ব্যবহারিক দিক। এখন বর্তমানে যারা সোশিয়োলজি অফ রিলিজিয়ন চর্চা করছেন, তারা অনেকেই এটার সাথে একমত হবেন না, কিন্তু টলস্টয় এভাবেই ভেবেছিলেন। তাতে ভগৎ সিং বলছেন যে সমস্ত ধর্মাবলম্বী মানুষ, তারা একে অপরকে শ্রদ্ধা করবে, সৎ পথে থাকবে, সৎ পথে চলবে, একে অপরকে আঘাত করবে না, মিলেমিশে থাকবে ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারগুলো তো ভালোই। তাহলে ধর্মের এই দিকটা যদি থাকে অসুবিধা নেই, কিন্তু আচার আচরণের সমস্যা রয়েছে। ফ্রাইডেতে প্রেয়ারের সময় মসজিদের সামনে দিয়ে আপনি যদি সরস্বতী পুজোর মিছিল নিয়ে যান, মিছিল নিয়ে গেলেও ধর্ম ভাঙা হবে এক দলের, আর মিছিল যদি না নিতে যান তাহলে আর এক দলের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হবে। তাহলে আপনি কোন দিকে যাবেন? তাহলে আচার আচরণগত ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে। এরকম আরো বেশ কয়েকটা উদাহরণ দিয়েছে। দর্শনের প্রশ্নটা এনেছে, যে দর্শনের প্রশ্নেও কিন্তু নানা ধরনের অসামঞ্জস্য রয়েছে। এখন এই যে প্রথম দিক, যে ধর্মের যে নৈতিক যে দিক, সেই
নৈতিক দিকটার উপর যদি আমরা জোর দিই, কি করা উচিত, কি হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি, সেই দিকটাকে আমরা স্বাগত জানাতে পারি, অন্যগুলো নয়, কারণ অন্যগুলো সাম্প্রদায়িক দাঙ্গাবাদ, এই জন্য আমরা গ্রহণ করবো না। কিন্তু ওটাকেও কি গ্রহণ করতে পারি? কোন ধর্ম কি কখনো কোন যৌক্তিক ভাবনা চিন্তাকে প্রশ্রয় দেয়? ব্রাহ্মণরা 1803 সালে লিখেছেন, কোন ধর্মীয় গোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায় তারা কখনোই ভিন্ন মতের লোককে যদি পায়, তাহলে তাকে হয় বাক্যবল নয় বাহুবল দ্বারা নির্যাতন না করে ছাড়বে না। প্রশ্নের কোনো জায়গা নেই, সমস্ত কিছুতেই বিশ্বাসী মিলায় বস্তু, তর্ক ফর্ক চলবে না। বাবা বিশ্বাস করো। ভগৎ সিং কিন্তু এই ছবিটা বানলেন, মানে এটা এই যে লিখছেন অন্যের জন্য কেবল না, লিখছেন নিজের জন্য, নিজেকে স্পষ্ট করার জন্য। ফলে সেই ধর্মবিশ্বাসী পঞ্চ ক ধারণকারী একটি মানুষ হলেন আচার পরিত্যাগকারী ঈশ্বরে বিশ্বাসী ধর্মীয় মানুষের 1924-এ এসে, আপনার কথাটা সেরে নেন, কথা সেরে তারপর 1924-এ এসে সেই জায়গা থেকেও নিজেকে ছিন্ন করা শুরু করলেন এবং শেষ পর্যন্ত নিজের জীবনে ঈশ্বরকে নির্বাসনে পাঠালেন, যার ফলে 1930-এর দশকে তাকে আমরা লিখতে দেখি, কেন আমি নাস্তিক। মৃত্যুর কয়েকটা দিন আগে 1930-এ, খেয়াল করুন, সম্ভবত সেপ্টেম্বর মাসে তখন কিন্তু ঘোষণা হয়ে গেছে 7 বা 8 তারিখ, 9 তারিখ ফাঁসির রায় ঘোষণা হয়ে গেছে। তারপরে উনি লিখছেন, কেন আমি নাস্তিক। একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ, যে মনে করে স্বর্গ রয়েছে, পরকাল রয়েছে, পুণ্য করলে ভবিষ্যতে ঈশ্বর তার পিঠে তেল মাখিয়ে দেবেন বা মেসেজ করে দেবেন। কোন কোন ধর্মের রয়েছে 80,000 হুড়ি দেওয়া হবে তাকে, 80,000 নারী দেওয়া হবে ভোগ করার জন্য। জানি না কি করবে ওই ভদ্রলোকের 80,000 লোকজনকে নিয়ে। আর নইলে যদি উল্টোটা হয়, তাহলে একেবারে সপ্ত নরক দোজখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে, জাহান্নামে পাঠানো হবে। অসিপত্র বোন, আমাদের এখানে ব্রাহ্মণ্যতান্ত্রিক যে নরকের বর্ণনা আছে, একটা হচ্ছে অসিপত্র বোন নরক। সেই অসিপত্র বোন মানে পুরো অরণ্যটা, সমস্ত গাছগুলোর পাতাগুলো হচ্ছে একেবারে লোহার তৈরি তলোয়ারের মতো, আর ওখানে আপনাকে ছুটতে হবে। এই বিদ্যাসাগরের গল্প রয়েছে, আজকে যদি সুযোগ পাই বলে দেবো। বিদ্যাসাগর খুব বিদ্রোহ করতেন, তো অ্যাগনস্টিক ছিলেন, ঈশ্বর বিশ্বাস করতেন না, বাড়িতে ঢুকতেও দিতেন না। একবারই মাত্র মেয়ে একবার যজ্ঞ করতে পেরেছিল এবং সেটা নিয়েও মেয়েকে বিদ্রোহী করেছিলেন। তো আমরা ভগৎ সিং এর ক্ষেত্রে যখন দেখবো উনি একেবারে নির্মম, অন্যের প্রতি এবং নিজের প্রতি, নিজের চিন্তার প্রতিও, মানে নিজের পুরনো চিন্তাকে একদম অপসারণ করছে। কেন আমি নাস্তিক কে তো রয়েছেই, আরো একটি চিঠিতেও রয়েছে, দুটো মিলিয়ে আমরা একটু পড়ে নিই। তাতে এক বন্ধু বলেছিলেন ওকে যে হ্যাঁ দেখা যাবে, মৃত্যু যখন সামনে আসবে তখন তোর এইসব নিরীশ্বরবাদ ঈশ্বরবাদ কোথায় যাবে। ভগৎ সিং তার উত্তরে বলেন, সেটি তো আমার বড় পরীক্ষা। প্রথম পরীক্ষা আমার হয়ে গেছে 1927 সালে। 1927 সালে অমৃতসরে একটি সভাতে বোমা মারার মিথ্যা অভিযোগে তাকে অ্যারেস্ট করে ভগৎ সিং। তো ভগৎ সিংকে জেলের মধ্যে প্রতিদিনই এসে একজন বলতো, তুমি একটু প্রার্থনা করো না, নাম জপ করো না। 1927 কিন্তু। তো উনি বলছেন, না আমি প্রচলিত ঈশ্বর আমার করবো না। প্রত্যেকটা মুহূর্তে আমি কিন্তু মৃত্যুর মুখে। আমাকে পুলিশ অফিসাররা বলে যাচ্ছে, তোমাকে কাপুরি ট্রেন ডাকাতির মামলার সাথে যুক্ত করে দেওয়া হবে। মানে রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লাহ, রোশন সিং, রাজেন সান্যাল,
এদের সাথে যোগ করে তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। মৃত্যুর মুখোমুখি 20 বছরের একটা ছেলে বলে, তখন আমার পরীক্ষা শুরু হয়েছিল। আমি বুঝেছিলাম এইটাই আমার সময় নিজেকে পরীক্ষা করা। তাই বুঝি নিজের প্রতিও ছিলেন নির্মম। উনি ঈশ্বরের নাম উচ্চারণ করেননি, কোনো প্রার্থনা করেননি। এই প্রশ্নটা আবার উঠে আসলো যখন স্যান্ডার্স হত্যা মামলায় 1929 এপ্রিল মাসে যখন অ্যাসেম্বলিতে উনি বোমা ছুড়েছিলেন, আপনি জানেন, বটুকেশ্বর দত্ত সাথে। সেই বিচারে কিন্তু বটুকেশ্বর দত্ত আর ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কিন্তু পরবর্তীকালে রিভলভারটা পাওয়া যায়, যে রিভলভারটা নিয়ে এই অ্যাসেম্বলিতে ঢুকেছিলেন। সেই রিভলভারটা টেস্ট করে দেখা গেল যে এই রিভলভারটা দিয়েই স্যান্ডার্সকে গুলি করা হয়েছিল 1928 ডিসেম্বরে। ইন দি মিন টাইম দক্ষিণেশ্বর বোমা মামলা আপনারা জানেন, বিপ্লবীরা ধরা পড়ে যান, সেখান থেকে সব তথ্য ওরা পায় এবং স্যান্ডার্স হত্যা মামলায় ভগৎ সিং যুক্ত হয়ে পড়েন, সুখদেব রাজগুরু যুক্ত হয়ে পড়ে, তিনজনকে ফাঁসি দেওয়া হয়, আদেশ দেওয়া হয়। ভগৎ সিং এরকম একটা মুহূর্তে ফাঁসির আদেশ ঘোষণা হয়ে গেছে, তখন উনি লিখছেন কেন আমি নাস্তিক। সেখানে বলছেন যারা ধর্মবিশ্বাসী তাদের সুবিধাটা কি, পরকাল আছে তারা এটা জানে, আবার পরের জন্মে ফিরে আসা যায় তারাও এটা জানেন। ফলে এই মুহূর্তের মৃত্যুটা যে দুঃখ, যে যন্ত্রণা, যে কষ্ট, তা লাঘব হয়ে যায় এই বিশ্বাসে। আমি তখন ফিরে আসবো, মরছি না, চিরদিন কালের জন্য চলে যাচ্ছি না। কিন্তু একজন নিরীশ্বরবাদীর কাছে এটা ভয়ঙ্কর, জানি আর কোনোদিন ফিরবো না, পরকাল বলে কিছু নেই, পরজন্ম বলে কিছু নেই, স্বর্গ বলে কিছু নেই। এটাও আমার একটা পরীক্ষার সময়। এবং শেষ দিন পর্যন্ত উনি যা পাঠ করেছিলেন, একদম জীবনের শেষ পর্বে লেনিনের জীবনী পড়েছেন ফাঁসিতে যাওয়ার কিছুক্ষণ আগে। আর আরেকটা কথা, সেটা হলো যখন ফাঁসির দড়ি ওনাকে পড়ানো হবে 1931-এর 23শে মার্চ সন্ধ্যা 7টার সময়, ওই কালো কাপড় একটা মাথায় পরিয়ে দেওয়া হতো, উনি প্রত্যাখ্যান করেন এবং উনি চুম্বন করেন। এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট বর্ণনা করছে যে আমি পরকাল তো বিশ্বাস করি না, আমি জানি আমাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না, দেশে দেশে পৌঁছে যাবে। এবং উনি শুধু তাই না, এটাও লিখেছেন ওনার ডায়েরিতে যে এই ইনকিলাব আমি শুনতে পাচ্ছি, ভারতবর্ষের প্রতিটি ঘর থেকে ইনকিলাব জিন্দাবাদ শোনা যাচ্ছে, এই আহ্বান শোনা যাচ্ছে। ফলে আমাদের মৃত্যু বৃথা যাচ্ছে না, আর কিছু পাওয়ার জন্য নয়, হাততালির জন্য নয়, এটা আমি আমার দায়িত্ব বোধের জায়গা থেকে করছি। জীব সেবায় শিব সেবা প্রত্যাখ্যান করেছেন এই স্লোগানকে, বলেছেন অত্যন্ত অপরচুনিস্ট, অত্যন্ত অসৎ। হয়ে গেছে আমার শেষ না, আমাকে একটা উজ্জেতা করা আছে না, ভগৎ সিং নিয়ে অজস্র আলোচনা এটা প্রত্যাখ্যান করেছেন। জীব সেবা শিব সেবা অত্যন্ত প্রতিক্রিয়াশীল স্লোগান, একটা পশ্চাৎপদ এবং নেতিবাচক স্লোগান। এটা কেন জীব সেবা শিব সেবা হয়? জীব সেবার জন্য জীব সেবা। আমি একজন মানুষকে ভালোবাসছি, মানুষ বলি, তার জন্য শিব বাবা জীবন কোথা থেকে আসছে? কোনো প্রয়োজন নেই। আসলে শিব রয়েছে, তাতে খানিকটা পূর্ণ সুযোগ পেয়ে যাচ্ছি, পুঁজি সংগ্রহ হয়ে যাচ্ছে, পরকালে শিব পূজার ফলটা আমি পাবো। মানে এটা এই সেবাটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, একটা হীন ব্যবসাদারিতে মানব কল্যাণকে নামিয়ে নিয়ে এসেছে এই স্লোগানটা। মানুষের কল্যাণের জন্যই আমি মানুষের কাজ করব। বিদ্যাসাগর মশাইকে কোনোদিন বলতে হয়নি জীব সেবায় শিব সেবা, উনি জীবের সেবা করেছেন জীব হিসেবে। 66-তে পেটে চোট লাগলো আপনাদের কাছে উত্তর পাড়াতে, জানেন আপনারা, মিনি কার্পেন্টার ছিলেন সাথে, চলে গেলেন বর্ধমানে বিশ্রাম নিতে। সেখানে সেই সময় আপনার পার্কাস মোড় আর একটা জায়গার নাম মনে পড়ছে না, ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে গোলাপবাগ, এসব মুসলিম
অধিবাসী মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেখানে প্লেগ লেগেছিল, কলেরা শুরু হয়েছিল। উনি ওই অসুস্থ অবস্থাতেই কিন্তু উনি সেবার কাজ চালিয়ে গেছেন। কইতে ঝুলছে, তাপ মাথা, খালি পা, খালি গা, একটি মুসলিম বাচ্চা কোলে রয়েছে, আর একটা বাচ্চা ধুতি ধরে ওঠার চেষ্টা করছে। এই লোকটা অসৎ লোক নয় তো, তাহলে এইসব ভাঙিয়ে সে খেতে পারে। উনি মনে করতেন জীব সেবার জন্যই জীব সেবা। ভগবান থাকে থাক, সে তো আমায় কামড়াচ্ছে না, কৃষ্ণমোহন ভট্টাচার্য বলেছে। আসলে বিদ্যাসাগররা এই ভগৎ সিংদের জন্য পথ তৈরি করে দিয়েছিলেন। আমার এটা হচ্ছে বক্তব্য। 20-এর দশকে যে সমস্ত রচনা আমরা দেখি, আপনি কোন রাজনীতিবিদের রচনার মধ্যে চারবাক শব্দটা পাবেন না। কেন আমি নাস্তিকে পাবেন? পড়েছেন যে ভারতবর্ষের একটি সমৃদ্ধ যুক্তিবাদী বস্তুবাদী দর্শন প্রস্থান ছিল, একটা না, অজস্র, একাধিক, এবং ঈশ্বরবাদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল বস্তুবাদ। ভগৎ সিং কেন আমি নাস্তিক, তাই খুব সার সংক্ষেপে পাই। ভগৎ সিং সম্পর্কে আরো অনেক কিছু জানা যেতে পারতো, জানা গেল না। 4টে আরো পুস্তিকা লিখেছিলেন। একটি হলো হিস্ট্রি অফ রেভলিউশনারি মুভমেন্ট ইন ইন্ডিয়া, হোয়াট ইজ সোশ্যালিজম, অ্যাট দ্য ডোর অফ ডেথ, আর শেষটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। কুমারী লজ্জাবতীকে এই 4টে বই তুলে দেন। কুমারী লজ্জাবতী প্রকাশককে দেন, তার সাথে স্মাগল করে, চোরাচালান করে, জেল থেকে তো লেখাপত্র বের করা খুব কঠিন। এই কেন আমি নাস্তিকটাও গিয়েছিল। কেন আমি নাস্তিকটা প্রকাশক ছাপান, বাকিগুলো বিজয় সিনহার হাতে দিয়ে দেন। বিজয় সিনহা তার এক বন্ধুকে দেন, সেই বন্ধু পুলিশি ভয়ের চোটে সেগুলোকে নষ্ট করে দেন। ভগৎ সিং এর 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তিকা, গ্রন্থ না, অনেক জায়গায় লেখা রয়েছে 4টে গ্রন্থ, কিন্তু এগুলো গ্রন্থ না। গ্রন্থ লেখা তো সম্ভব ছিল না, কারণ প্রচুর আন্দোলন করতে হয়েছে, অনশন চলেছে, লড়াই চলেছে, বন্ধুদের সাথে সংগ্রাম জেলের মধ্যে চলেছে, জেলের বাইরে চলেছে, এবং জেলের বাইরে তাকে লড়াই চালাতে হয়েছে দু ধরনের। যে কোনো মতাদর্শ এই রাজনৈতিক বিপ্লবী সংগঠনগুলো ছিল না। এবার উনি সেই মতাদর্শটাকে নিয়ে আসলেন। একটি মতাদর্শ সে দাঁড়িয়ে থাকে নির্দিষ্ট একটা দার্শনিক ভিত্তির উপর, যেমন মার্ক্সবাদ। মার্ক্সবাদের একটা কিন্তু দার্শনিক ভিত্তি রয়েছে, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, তান্ত্রিক বস্তুবাদ। ভগৎ সিং এই বস্তুবাদকে নিয়ে আসলেন। বিপ্লবী যে পরিবর্তনের কথা আমরা চাইছি তার ভিত্তি হিসেবে। ফলে তাকে লড়তে হয়েছে অধ্যাত্মবাদ, কুসংস্কার, জাতপাত, বর্ণ ব্যবস্থা, ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে হয়েছে। নিজের পার্টির মধ্যে তাকে ভয়ঙ্কর সংগ্রাম করতে হয়েছে। আপনারা যদি বিরক্ত না হন, তাহলে আমি 7 মিনিটের একটা লেখা একটু পড়ে শোনাবো। মানে এটা ভগৎ সিং এর সাথে ফণীন্দ্র ঘোষ, তার একটা বিতর্ক হয়েছে। তাতে ফণীন্দ্র ঘোষ কি বলছেন? ফণীন্দ্র ঘোষ হচ্ছে না একটু বেদান্তবাদী। ভগৎ সিং কিভাবে সেই ফণীন্দ্র ঘোষকে কাউন্টার করছেন, এই সংলাপটা রয়েছে শিব বর্মার লেখা থেকে আমরা পাই, শহীদ স্মৃতি, সেখান থেকে আমি পড়ে শোনাবো। আচ্ছা, এখানে আরেকটু বলে নিই, ফণীন্দ্র ঘোষের আরেকটা পরিচয় রয়েছে। 1928 সালে ডিসেম্বর মাসে পুরনো কেল্লা বলে ফিরোজ শাহ কোটলার কাছে দিল্লিতে, বা ওটা দ্বিতীয় কেল্লা আর একটা নাম, সেখানে এই HRA, হিন্দুস্তান রিপাবলিকান আর্মির একটা সম্মেলন। সম্মেলনে মূল আয়োজক সুখদেব থাপার, সদাশিব রাজগুরু, ভগবতী চরণ ঘোড়া এবং আমাদের ভগৎ সিং, এবং অবশ্যই চন্দ্রশেখর আজাদ। কিন্তু চন্দ্রশেখর আজাদ পুরা বড় হয়েছিলেন যে কনফারেন্সে আপনি আসবেন না, কারণ চন্দ্রশেখর আজাদকে খুঁজছে তখন ওই
কাপড়ি ট্রেন ডাকাতি 1925 সালের ঘটনা প্রেক্ষাপট। তো মোট সেখানে বিভিন্ন প্রদেশ মানে খুব কম প্রদেশ থেকেই এসেছিল। রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, বিহার, বেঙ্গল থেকে কেউ আসেনি। বেঙ্গল থেকে যে আসেনি পুলিন্ডিয়ারি দাসরা তার জন্য দেয়, মানে ঢাকার এদের সাথে যোগাযোগ হয়েছিল, যার জন্য এরা কেউ যায়নি। কারণ এই বিপ্লবীদের চিন্তা ভাবনা শুনে সব চুল খারাপ হয়ে গিয়েছিল। এত এগিয়ে ভাবছে ওসবের মধ্যে আমরা নেই। এমন একটা অবস্থায় কনফারেন্সটা হয়। সেই কনফারেন্সে বিহার থেকে দুজন প্রতিনিধি গিয়েছিলেন। একজন প্রতিনিধি হচ্ছেন এই ফণীন্দ্র ঘোষ। ফণীন্দ্র ঘোষ বিরোধিতা করেছিলেন যে এইচ আর এর সাথে এস বা সোশ্যালিস্ট শব্দটা ঢোকানো চলবে না। ভগৎ সিংদের যুক্তি ছিল শচীন্দ্রনাথ সান্যাল নিজেই সোশ্যালিজমে বিশ্বাস করতেন। লেনিনের জীবনী লিখেছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। রুশ বিপ্লবকে কেউ অতিক্রম করতে পারেনি, প্রত্যেককে প্রশংসা করতে হয়েছে। কারণ রুশ বিপ্লব একটা আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়েছিল সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর ইতিহাসে। রুশ বিপ্লব 1917 সালের 7ই নভেম্বর সূত্রপাত, যার পরবর্তীকালে 1922 সাল অব্দি সিভিল ওয়ার চলেছিল। 1922 সালের পর ওরা অর্থনৈতিক রাজনৈতিক কনস্ট্রাকশনের কাজ শুরু করে। প্রথম দেশ সোভিয়েত ইউনিয়ন, লেনিন স্টালিনের নেতৃত্বে সেই সোভিয়েত ইউনিয়ন, যেখানে প্রস্টিটিউশন, পতিতাবৃত্তি আর থাকলো না, অনাথ বলে কেউ আর থাকলো না। নারী সে তার পূর্ণ সম্মান পেল। আসলে নারী পুরুষের এই যে যান্ত্রিক ভেদ, তাই উচ্ছেদ হয়ে গেল ওখান থেকে। অশিক্ষিত বলে এই শব্দটাই আস্তে আস্তে ডিকশনারি কোণা থেকে কোণায় চলে গেল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে গেল। এত মানুষ শিক্ষিত, উচ্চ শিক্ষিত হয়ে উঠলো, খাদ্যে স্বয়ংবর হলো, গোগলের ওভারকোট সকলের গায়ে চলেছিল, ঠান্ডা এইভাবে বোধহয় মৃত্যু হতো। তো এহেন একটা সোভিয়েত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে উন্নতি করতে প্রায় 250 বছর লেগেছে, সোভিয়েত ইউনিয়ন তা 18-19 বছরে করেছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিজমের পতনের জন্য প্রধান যার কৃতিত্ব সেটা হলো লাল ফুট। এহেন সোভিয়েত ইউনিয়নকে এড়ানো খুব মুশকিল। শচীন সান্যাল যতই স্পিরিচুয়ালিস্ট হন, যতই অধ্যাত্মবাদী হন, তিনি লেনিনের জীবনী পর্যন্ত লিখলেন এবং সোশ্যালিজমকেই পথ বলে মনে করলেন। ভগৎ সিংরা বললেন তো আমাদের এইচআর এর প্রতিষ্ঠাতাই তো সোশ্যালিজমের কথা বলে গেছে। আমরা শুধু সোশ্যালিস্ট কথাটা যুক্ত করছি কেন? সোজাসুজি প্রত্যক্ষভাবে আমরা ঘোষণা করতে চাইছি আমাদের পার্টির লক্ষ্যটা। ফণীন্দ্র ঘোষরা বিরোধিতা করলো যে সোশ্যালিজম চলবে না। তাহলে দুটো দিক থেকেই কিন্তু ফণীন্দ্র ঘোষরা আসলে ভগৎ সিংদের বিরোধী ছিল। এক, ভগৎ সিংদের সেকুলার পলিটিক্সের বিরোধিতা করেছে। দুই, সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, অর্থাৎ দেশি বিদেশি পুঁজিপতিদের হাত থেকে দেশি পুঁজিপতিদের দ্বারা অত্যাচারিত হব এমন স্বাধীনতা আমরা চাই না। আমরা চাই শোষণমুক্ত দুনিয়া, শোষণমুক্ত দেশ। বিরোধ চলবে না, সে বিদেশি পুঁজিপতির হোক বা দেশি পুঁজিপতির হোক। এহেন ফণীন্দ্র ঘোষের সাথে দীর্ঘক্ষণ বিতর্ক চলেছে। আমি বিতর্কটা একটু পড়ে শোনাই, আপনারা শিববর্মার শহীদ স্মৃতি, এই গ্রন্থটিতে আপনারা এই আলাপচারিতাটা, এই বিতর্কটা পাবেন। 1928 দিল্লির বৈঠকের পর, মানে ওই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠার পর সেই বৈঠকটার কথা বলা হচ্ছে। 1928 দিল্লির বৈঠকের পর ফণীন্দ্রনাথ ঘোষ কিছুদিনের জন্য আমার সঙ্গে পাঞ্জাবে চলে গিয়েছিল। আমার সঙ্গে মানে শিববর্মার সাথে। সে নিজেকে ঈশ্বরভক্ত, ধর্মপরায়ণ ও আদর্শনিষ্ঠ বলত। সেই সময় আমি অমৃতসরে একটি বাড়ি ভাড়া করে থাকতাম। একদিন লাহোর থেকে ভগৎ সিংহ এসে পড়ল। প্রসঙ্গটি কোথা থেকে আরম্ভ হলো তার মনে নেই, কিন্তু ঘুরে ফিরে ঈশ্বর ও ধর্মের কথা এসে পড়ল। ভগৎ সিংয়ের কোনো কথার উত্তরে ফণীন্দ্র গুরুগম্ভীর জ্ঞানে ভরা একটা উপদেশ দিয়ে বসল।
কথায় কথায় জ্ঞান ভরা উপদেশ দেওয়া তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এই মিথ্যা জগতের মায়াজাল থেকে দূরে থেকে আমরা বিপ্লবীরা নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করে যাব। সাফল্য ও অসাফল্য সেই সর্বশক্তিমান পরম পিতার হাতে। যদি তিনি ভারতকে আরো কিছুদিন পরাধীন রাখতে চান, তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে স্বাধীন করতে পারে না। সবকিছুই তার ইচ্ছায় হয়, আর আমরা তার হাতের কাঠের পুতুল মাত্র। ফণীন্দ্র ঘোষ বললেন এইসব কথা। শিববর্মা এবার লিখছেন, সে এগুলি ও এরকমের আরো অনেকগুলি ছেদ কথা চর্বিত চর্বণ করল। সেগুলি সারমর্ম ধর্মবিমুখ হওয়ার দরুন ভারতবাসীরা সাজা হিসেবে দাসত্ব পেয়েছে। তারা যতদিন ধর্মের পথ আপন করে নিচ্ছে না, আর যতদিন ভগবান ভারতবাসীদের তাদের পুরনো পাপের জন্য ক্ষমা করবেন না, ততদিন সবকিছুই এরকম চলতে থাকে। ভগৎ সিং ভাই সাথীদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে তর্ক বিতর্ক করতে থাকত। এই তর্ক বিতর্কে আমি কখনো তাকে উত্তেজিত হতে দেখিনি। সেদিন সে সাধারণভাবে কথা বলল, কিন্তু তার প্রত্যেকটি শব্দ সংযত ও ওজন করা ছিল। সে বলল, আপনার পথ অকর্মণ্যতার পথ, সবকিছু ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে পড়ার পথ, নিষ্কাম কর্মের আড়ালে ভাগ্যবাদের নেশা খাইয়ে দেশের যুবকদের ঘুম পাড়িয়ে রাখার পথ। এ পথ কোনোদিন আমার পথ হতে পারে না। যারা এই জগৎকে মিথ্যা বলে মনে করে, এদেশ ও তার অধিবাসীদের ছায়া বা মায়াজাল বলে, তারা জগতের উপকার বা এদেশের স্বাধীনতার জন্য সততার সঙ্গে লড়তে পারে না। যা মিথ্যা অলিক, তার জন্য আবার সংগ্রাম কেন? এরপর কিছুটা আবেগপ্রবণ হয়ে সে বলল, মানে ভগৎ সিং বলল, আমি জগৎকে মিথ্যা বলে মনে করি না। আমার দেশ অবাস্তব নয়, আর মায়াজালও নয়। সেটা হলো জীবিত, বাস্তব, সুন্দর, সত্য। আমি দেশকে ভালোবাসি। আমার কাছে ধরিত্রী ছাড়া অন্য কোনো জগৎ নেই, স্বর্গ নেই। একথা ঠিক যে মুসলিম হলো নিজের স্বার্থের জন্য এই জগৎকে নরক করে ফেলেছে, কিন্তু এইটুকুর জন্য একে মিথ্যা বলে পালালে কাজ হবে না। শোষকদের ও যারা অন্যদের গোলাম করে রেখেছে, তাদের শেষ করে আমাদের এই পবিত্র ভূমিতে আবার স্বর্গ বানাতে হবে। নিজের কথাগুলি পরিষ্কার করার জন্য সে বলল, আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলছেন। আমি জিজ্ঞাসা করি, সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও আপনার ভগবান অন্যায়, অত্যাচার, ক্ষুধা, দারিদ্র, শোষণ, অসাম্য, দাসত্ব, মহামারী, হিংসা ও যুদ্ধ প্রভৃতিকে শেষ করে দেয় না কেন? এত করুণাময়। এসবকে শেষ করে দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও যদি সে মানব জাতিকে এই অভিশাপগুলি থেকে মুক্ত না করে, তাহলে নিশ্চয়ই তাকে ভালো ভগবান বলা যায় না। আর যদি এগুলিকে শেষ করার ক্ষমতা তার না থাকে, তাহলে সে সর্বশক্তিমান নয়। একটা লোক সামলাতে পারছে না, একটা কথা বলবো। ১৫০ সালে নাগার্জুন একটা বই লিখেছিলেন। বইটার নাম হচ্ছে ঈশ্বর কর্তৃত্ব নিরাকৃতি। সেই ৮টা সূত্র আছে, তো তাতে উনি দেখিয়েছেন যে ঈশ্বর যদি স্বয়ংভূ হয়, আর ঈশ্বর যদি স্বর্গ সবকিছুকে চালনা করেন, সর্বনিয়ন্ত্রক হন, আদৌ কি এটা সম্ভব? যদি সম্ভব হতো, তাহলে কোনো একজন নর্তক বা নর্তকী সে তার নিজের মাথার উপর দাঁড়িয়ে নাচতে পারে। এমন কোন নর্তক বা নর্তকী কি আছে যে নিজের মাথার উপর দাঁড়িয়ে নাচ করতে পারে? এতে যেমন অসম্ভব, তেমনি ঈশ্বরের স্বয়ংভূ হওয়া, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। এমন কোন অসি কি রয়েছে, তলোয়ার কি রয়েছে যে নিজেই নিজেকে কাটতে পারে? কাটতে পারে না। এটা যেমন অসম্ভব, তেমনি ঈশ্বরের স্বয়ংভূ হওয়া, সর্বনিয়ন্ত্রক, সর্বশক্তিমান হওয়া অসম্ভব। সেই কথাই উনি বলছেন। ওরা সাধারণ বুদ্ধি এগুলোকে ঠেলে দিচ্ছে। যদি সে এসবের খানিকটা খেলা দেখাবার জন্য, সে মানে ঈশ্বর
খানিকটা খেলা দেখাবার জন্য লীলার ছলে করে থাকে, তাহলে এই কথা বলতেই হবে যে সে অসহায়দের জ্বালিয়ে পুড়িয়ে মজা দেখার এক নির্দয় ক্রূর সত্তা। জনহিতের জন্য সে যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো। মায়াবাদ, ভাগ্যবাদ, ঈশ্বরবাদ ইত্যাদিকে আমি মুষ্টিমেয় ক্ষমতালোভী শোষকদের জনসাধারণকে ঘুরিয়ে রাখার জন্য আবিষ্কৃত বিষাক্ত জিনিস ছাড়া আর কিছুই মনে করি না। ফণীন্দ্র ঘোষ এবার তাকে জিজ্ঞাসা করছে, তাহলে আপনি কি ধর্ম ও অধর্মের মধ্যে কোনো তফাৎ করেন না? ভগৎ সিং বললেন তার উত্তরে, আপনি ধর্মের কথা বলছেন, কিন্তু ধর্ম বলতে আপনি কি বোঝাতে চান সেটা স্পষ্ট করে বলছেন না কেন? আমি বিশ্বাস করি যে এ পর্যন্ত যে অর্থে এই শব্দের ব্যবহার করা হয়ে এসেছে সেই অর্থে এখন আর এর বাজার নেই। আজ পর্যন্ত প্রায় সব ধর্মই মানুষকে পরস্পরের কাছ থেকে আলাদা করেছে, নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করেছে। জগতে আজ পর্যন্ত যত রক্তপাত ধর্মের নামে ধর্মের ঠিকাদাররা করেছে, অত বোধহয় কেউ করেনি। সত্য কথা হলো এই যে ধরিত্রীর স্বর্গকে ধর্মের নামে তছনছ করা হয়েছে। যে ধর্ম মানুষকে মানুষ থেকে পৃথক করে, ভালোবাসার জায়গায় পরস্পরকে ঘৃণা করতে শেখায়, অন্ধবিশ্বাসকে উৎসাহ দান করে, মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে, বুদ্ধিভ্রংশ ঘটায়, সেই ধর্ম কোনো দিন আমার ধর্ম হতে পারবে না। যা প্রতিপদে মানুষকে সুখী করতে পারে, সমতা, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের পথে তাকে এক পা করে এগিয়ে দিতে পারে, আমার কাছে তাই হলো ধর্ম। অল্প কথায় বলতে গেলে এই পৃথিবী আর ভারতের এই পবিত্র ভূমি হলো আমার স্বর্গ। এর মাটিতে বিচরণকারী প্রতিটি ব্যক্তি, প্রতিটি মানুষ আমার দেবতা, আমার ভগবান। আর ভগবানকে ভগবানের সঙ্গে লড়িয়ে আমার স্বর্গকে যে শক্তিগুলি নরক করে তুলেছে সেগুলিকে শেষ করে মানুষকে শ্রেণীহীন সমাজের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যেকটি প্রচেষ্টা, প্রত্যেকটি পদক্ষেপ আমার ধর্ম। 1928 সালে শ্রেণীর কথা চলে এসছে, খেয়াল করবেন, মানে মার্কসিজমে চলে এসছে। পুরোনো ধরনের সোশ্যালিজম নয়। সত্যেন্দ্রনাথ সান্যাল সোশ্যালিজমে বিশ্বাস করতেন, শ্রেণী সংগ্রামে বিশ্বাস করতেন না। ভগৎ সিং সেই স্তরকে অতিক্রম করে এগিয়ে আসলেন শ্রেণী সমন্বয়, শ্রেণী সংগ্রামের ধারণা। আরেকটু ভগৎ সিং এর সামনে যখন তার মানে ফণীন্দ্রের এই অহংকার চূর্ণ হতে লাগলো, তখন ব্যঙ্গের সুরে সে বলল, এই পৃথিবীতে স্বর্গ বানাতে না জানি কত পয়গম্বর এলো আর পরাজয় স্বীকার করে চলে গেল। এবার তুমি এসেছো, তা তোমার মূলত 2-4 দিনের মধ্যেই দেখা যাবে। ফণীন্দ্রের বিদ্রুপে ভগৎ সিং খুবই ক্ষুব্ধ হলো, কিন্তু সংযম হারালো না। মুচকি হেসে সে বলল, ফণীদা, হতে পারে আমার জীবন 4 দিনের, কিন্তু আমার অনুপ্রেরণা দেশের অনুপ্রেরণা হয়ে সাম্রাজ্যবাদী শোষকদের পেছনে শেষ পর্যন্ত ধাওয়া করে থাকবে। আমি এদেশের ভবিষ্যতে বিশ্বাস রাখি। আমি দেখতে পাচ্ছি বিশ্বের মানব জাতি পরিবর্তনের জন্য আকুল হয়ে উঠেছে। আপনি এটা দেখতে পাচ্ছেন না? আমি মানুষের পরাক্রমে ও তার বাহুবলে বিশ্বাস রাখি, তাই আমি আশাবাদী। আপনি প্রত্যেকটি ব্যাপারে ভগবানের দিকে তাকিয়ে থাকেন, তাই আপনি ভাগ্যবাদী, নিরাশাবাদী। ভাগ্যবাদ হলো কাজ থেকে পালাবার একটি পন্থা। এটা নির্বলতা, কাপুরুষতা ও পলায়নবাদের শেষ আশ্রয়। আর পয়গম্বরদের কথা, তারা যদি পৃথিবীকে স্বর্গ বানাবার চেষ্টা করতো, তাহলে দুনিয়ার এই হাল হতো না যা আমরা দেখতে পাচ্ছি। পয়গম্বররা জগৎ ছেড়ে আসমানে স্বর্গ বানালেন, তাই তারা সফল হতে পারলেন না। আজকের মানুষ শূন্য সৌধ নির্মাণ করতে চায় না, সে তার স্বর্গের ভিত্তি স্থাপন করতে শুরু করেছে শক্ত মাটিতে। আজ প্রত্যেকটি মানুষ হলো পয়গম্বর, তাই আমরা তার উপর বিশ্বাস রাখি। ফণীন্দ্র ঘোষ বিদ্রুপে জর্জরিত করার চেষ্টা করেছে ভগৎ সিংকে। ফণীন্দ্র ঘোষ বিশ্বাসঘাতকতা করে পার্টিকে অত্যন্ত সমস্যায় ফেলে দেয়, কারণ ফণীন্দ্র ঘোষ ছিল কেন্দ্রীয় কমিটির সদস্য। সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই ফণীন্দ্র ঘোষ। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। শেষ দিকে এই জন্যই চলে এসেছি, দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়েছে, আমাদের ভাববার কিছু অবকাশ রয়েছে, আলোচনার সুযোগ রয়েছে। ওনার যে বৌদ্ধিক এই যে যাত্রাপথ,
নিরীশ্বরবাদী থেকে নিরীশ্বরবাদী, অ্যানার্কিস্ট থেকে মার্কসিস্ট। এই যাত্রাপথে যে নানা ঘটনা আমরা দেখতে পেলাম, তার নানা লেখা আমরা দেখলাম, তার মধ্যে দিয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বেরিয়ে এসছে, যে উনি এই ধ্যান ধারণাগুলোকে কেন ওনার পাথরে করে নিলেন। কারণ উনি চাইলেন ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দূর করতে, সেখানেই থামলেন না, ভারতবর্ষকে শোষণ মুক্ত ভারতবর্ষে পরিণত করতে। অর্থাৎ শ্রেণীহীন সমাজের স্বপ্ন তার ছিল, শ্রেণীবিভক্ত সমাজ ছিল তার কাছে একটা পাহাড়। আর কি চাইলেন? যে ধর্মের অন্ধকারে ডুবে রয়েছে আমাদের একটি মহান দেশ, সেই দেশটাকে জাগানোর জন্য বহু লোক বহু স্বপ্ন দেখেছে, বহু অবদান রেখেছে, কিন্তু হয়নি। ফলে এই অন্ধকার পাহাড়টাকে সরাতে হবে। 1926-এর নওজোয়ান সভায় তাই ধর্মকে বললেন যে একটি প্রধান বাধা, একে অপসারণ করলে এগোনো যাবে না। এবং শেষ একেবারে জীবনের শেষ পর্বে মার্ক্সবাদকে গ্রহণ করলেন। কারণ মার্ক্সবাদী যে নান্দিক বস্তুবাদ, সেই পদ্ধতিতেই মানুষ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে, এটা তার উপলব্ধিতে এসেছিল। কিন্তু ইতিমধ্যে ঘন্টা বেজে গেছে, আপোষ করেননি, তার মেরুদণ্ডটাকে টান টান রেখেই ফাঁসির তুল করে দিয়েছে। ধন্যবাদ। কিন্তু আমি এখানে শেষ করছি না। আমি 1883 সালে তুর্গেনভের একটা কবিতা আমি পড়ব, ছোট্ট কবিতা, সেটা পড়বো এই জন্যেই, যখন কর্তার সিং সারাভাকে জেলে বন্দি করে রাখা হয়েছে, কর্তার সিং সারাভার দাদু এসছে, এগুলো ভগৎ সিং লিখেছেন। কর্তার সিং সারাভার দাদু বাবা এসছে, বাবা এসে বলছে যে তুমি মরলে দেশের কি উপকার হয় বলো তো? বলো আচ্ছা আচ্ছা, আমাদের অমুকান্তীয় তার কি খবর? মারা গেছে, কবে হয়েছিল? আচ্ছা তমুক আত্মীয়, সেও মারা গেছে। তারাও মারা গেছে, মারা যাবেই না, কিন্তু কে কিভাবে মরবে, কিসের জন্য মরবে, সেটা তো বেছে নেওয়ার প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। তারা মরেছে, দেশের কোনো উপকার হয়েছে, হয়নি তো। অন্তত আমার কাছে এইটুকুই তৃপ্তি থাক যে আমি দেশের জন্য মরেছি। অরবিন্দ উদ্যানের স্বদেশ সময় মনুষ্যত্ব, এখানে আমি এই কবিতাটা পড়েছিলাম তুর্গেনভে। এই ভগৎ সিং এর এই বইটাতেও রয়েছে, কিন্তু আমি এটা না পড়লে লোক সামলাতে পারছি না। বাবার একটা কথা বলেছিলেন, যেটা কবিতাটার কি বলেছিলেন, যে তুমি যাদের জন্য প্রাণ দিচ্ছ না, সব তোমাকে বিশ্বাসঘাতক ভুলে যাবে, মনে রাখবে না, অপদার্থ বোকা আদা বলে মনে করবে। কর্তার সিং বলেছিলেন, তাও আমি প্রাণ দেব দেশের জন্য। বলুন কবিতাটা এইগুলোকে নিয়ে। সালে লেখা রুশ কবি তুর্গেনভের। শোনো, তোমাকে বলছি, এই যে দেখলি পার হতে চাইছো তুমি, তুমি কি জানো কি তোমার জন্য ওখানে প্রতীক্ষা করছে? জানি, মেয়েটি উত্তর দিল। সে প্রথা, ঘৃণা, উপহাস, অবজ্ঞা, অপমান, কারাগার, একই এবং জানি আমি প্রস্তুত। সব অত্যাচার আঘাত আমি সইব। শত্রুদের আঘাত শুধু নয়, তোমার আপনজনেরও আঘাত, বন্ধুদেরও আঘাত, হ্যাঁ তাদের আঘাতও সইব। উত্তম, তুমি কি আত্মবিসর্জনের জন্য প্রস্তুত? প্রস্তুত। পারবে তুমি সম্পূর্ণ নাম গোত্রহীন ভাবে আত্মবিসর্জন করতে? তুমি বিলীন হয়ে যাবে, আর কেউ জানবে না, কোনোদিন কেউ জানবে না কাকে স্মরণ করে তারা শ্রদ্ধা জানাবে। আমি কৃতজ্ঞতা চাই না, চাই না সমবেদনা, আমার কোনো নামের প্রয়োজন নেই।
আচ্ছা, তুমি কি অপরাধ করবার জন্য প্রস্তুত? প্রস্তুত। আমি অপরাধ চলে না। তুমি কি জানো যে বিশ্বাসে আজ তুমি স্থিত তা বিনষ্ট হবে? মনে হতে পারে তুমি ভুল করেছো, বৃথায় তোমার কচি জীবনটা জলাঞ্জলি দিয়েছো। তাও যাবে না, তবু আমি যাবো। প্রবেশ কর। মেয়েটি দেহটি পার হলো, আর তার পেছনে নেমে এলো একটা ভারী জবনিকা মূর্খ। দাঁতে দাঁত ঘষে কে একজন মন্তব্য করলো, দেবতা কোথা থেকে যেন প্রত্যুত্তর